আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? আশা করি সবাই ভালো আছেন। আমরা হচ্ছে একটু 3টা মিনিট ওয়েট করি, সবাই আস্তে ধীরে জয়েন করুক। অ্যান্ড আমরা 3 মিনিট পর থেকে আপনাদের সাথে কথাবার্তা বলে ক্লাসটা শুরু করে দিব। একটু ওয়েট করবেন, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ, আচ্ছা, আপনাদেরকে একটু আনমিউট করে দিই। আচ্ছা, কি অবস্থা আপনাদের সবার? আপনারা সফটওয়্যার ইনস্টল করতে পারছিলেন? জি স্যার। আচ্ছা, তা তো ভালোই, সফটওয়্যার ইনস্টল করে ফেলছেন। তাহলে ক্লাসটা করতে ইজি হবে আর কি। একটা জিনিস বলে দেই, ক্লাস চলাকালীন অবস্থাতে কেউ পাশাপাশি ফটোশপ, ইলাস্ট্রেটর বা যাই হোক অন করে আপনাদের হচ্ছে প্র্যাকটিসের দরকার নেই। আপনি চাইলে একটু ম্যাচ করে দেখতে পারেন, কিন্তু ক্লাস চলাকালীন অবস্থায় পাশাপাশি প্র্যাকটিস করতে যাবেন না। আপনি হচ্ছে জাস্ট একটা খাতা কলম নিয়ে বসেন, যা যা বলবো যেভাবে বলবো কিছু কিছু পয়েন্ট লিখতে হইতে পারে, সেগুলো আপনারা লিখে নেবেন, যাতে পরবর্তীতে রেকর্ডিং দেখে আপনার রেকর্ডিং প্লাস নোট দেখে প্র্যাকটিস করতে আপনার জন্য ইজি হয়, ঠিক আছে? আচ্ছা, মহসিনা শাহজাহান, কেন ইনস্টল করতে পারেন নাই এখনো? মাঝখানে তো হ্যালো, একদিন আসসালামু টাইম দিই। আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম আপু। হ্যাঁ ভাইয়া, আসলে ওই যে আমার হাজবেন্ড কালকে বাসায় আসছে অনেক রাত্রে তো, মানে আমি ওর হেল্প ছাড়া আসলে করতে পারছিলাম না। আজকে আবার নিজে একটু ট্রাই করছিলাম কিন্তু পারিনি ভাইয়া। ভিডিও তো ভিডিওতে তো ক্লিয়ার করে বলেই দিছি, ভাইয়া ওইখানে ওই যে থেকে আমি যে দেখলে। বলছিলাম আমার ম্যাকবুকে আগে ইনস্টল করা ছিল কিন্তু ও ও ওইটা কাজ ও ও করতেছে না, ওইটাকে সরাতে পারছিলাম না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আপনার ম্যাকবুকের ইস্যু। আচ্ছা, সমস্যা নেই, আপনি ভাইয়ারে দিয়ে ইনস্টল করে নিয়েন, সমস্যা নেই। ভাইয়া যদি আল্লাহ না করুক না পারি, আমি কি করবো আসলে বুঝতেছি না। আপনার হেল্প কি পাবো? উইন্ডো আমার কাছে আইপ্যাড আছে, আমি ম্যাকবুক ইউজার না। আর জি। ম্যাকবুকের মধ্যে সব হচ্ছে পেইড। এই আচ্ছা। ঝামেলায় আমি ভাই যেতে পারবো না, ভাই গরিব মানুষ, এত টাকা পয়সা নাই। ম্যাকবুকে সবকিছু টাকা দিয়ে কিনা লাগে, আমি টাকা দিয়ে কিছু কিনে ইউজ করি না। আচ্ছা। এই আর কি, না ইউজ করা লাগে, অনেক সময় সাবস্ক্রিপশন নেওয়া লাগে, না নিতে হইলে নেই, কিন্তু বিষয়টা হচ্ছে যেই জি। জিনিসটা আপনি ফ্রিতে পাচ্ছেন ওই জিনিসটা টাকা দিয়ে কিনা ইউজ করার পক্ষে আমি না। এজন্য আর কি ম্যাকের প্রতি আমার অতটা আগ্রহ নাই। এজন্য আপনাকে হেল্পও আচ্ছা। করতে পারতেছি না আর কি। যদি ম্যাকবুক হুম। থাকতো বা আশেপাশে যদি একদিনও যদি ইউজ করতাম কোনোভাবে, তাইলেও হয়তো বা আমি আপনাকে বলতে পারতাম যে এইভাবে করলে আপনার ইনস্টলটা হবে, ঠিক আছে? এই আর কি। আচ্ছা, ঠিক আছে। ওকে। আচ্ছা, আপনার যে ক্রোমবুক গ্যালাক্সি A20 নামে যে জয়েন করছেন, নাম জানি না আপনার, আপনি যে হচ্ছে ক্রোমবুক, আপনার ক্রোমবুক কি অ্যান্ড্রয়েড ভার্সনে আছে না উইন্ডোজ ভার্সনে আছে? ক্রোমবুক 13 তো মেবি উইন্ডোজ ভার্সন হওয়ার কথা, তাই না? দেখি ক্রোমবুক 13, মেবি এটা তো উইন্ডোজ ল্যাপটপ, ইয়া তো না। অ্যান্ড্রয়েড? ভাই অ্যান্ড্রয়েডে হবে না, এটা উইন্ডোজ ভার্সনের, অ্যান্ড্রয়েডে হবে না। আপনি দেখেন অপারেটিং সিস্টেম চেঞ্জ করতে পারেন কিনা, চেঞ্জ করতে পারার কথা। গুগলের তো অপারেটিং সিস্টেম চেঞ্জ হওয়ার কথা, ট্রাই করে দেখেন। যাই হোক, আশা করি আপনারা হচ্ছে ফটোশপ সবাই কম বেশি ইনস্টল করে ফেলছেন। আমি স্ক্রিনটা শেয়ার করি, আমি সবকিছু কেটে দেই, কেটে দিয়ে আমি জাস্ট স্ক্রিনটা শেয়ার করি।
ল্যাপটপ নিয়ে ফোনে কিভাবে করবো সেটা আমরা ল্যাপটপ নিয়ে ফোনে কিভাবে করবেন মানে বুঝি নাই। আচ্ছা স্যার, আমাদের ক্লাসের শিডিউল কি চেঞ্জ হওয়ার কোনো পসিবিলিটি আছে নাকি সানডে যে ফিক্সড? শিডিউল ফিক্স থাকবে, শিডিউলে কোনো চেঞ্জ হবে না। শিডিউল ফিক্স থাকবে, অলওয়েজ ফিক্সড। যেই টাইম আছে ফিক্স থাকবে। যদি কোনো দিন যদি অসুস্থ থাকি, ঢাকার বাইরে থাকি বা আমার লোকেশনের বাইরে থাকি, সেই দিন হয়তো বা ক্লাস অফ থাকতে পারে। ঠিক আছে, এতটুকু প্রবলেম হইতে পারে, তাও এটা খুব না হওয়ারই চান্সেস বেশি। আমি পারতপক্ষে কোনো দিন ছুটি কাটাই না। যদি সম্ভব হয়, এমনও গেছে আমি রাস্তায় দাঁড়ায়ও ক্লাস নিছি আর কি, ল্যাপটপ সাথে ছিল, রাস্তায় বৈশা ক্লাস নিছি, এমনও ইতিহাস আছে। তো সমস্যা নাই, ক্লাস নেওয়া নিয়ে আশা করি প্রবলেম হবে না, শিডিউল এটাই থাকবে। ঠিক আছে। আচ্ছা, আপনার ফটোশপ ইনস্টল করার পরে আপনারা এখান থেকে ফটোশপে যাইতে পারেন। আচ্ছা, এখান থেকে না, এটা 25-এর ভার্সন, 23-এর ভার্সনটা ওপেন করি। তো ফটোশপ ওপেন করলাম। ইনস্টলের পরে খুব সম্ভবত আপনারা ওপেন করে দেখছেনও। যদি না দেখে থাকেন, অ্যাকচুয়ালি ওপেন করবেন হচ্ছে এইভাবে, দাঁড়ান আমি এগুলো কাইটা নি, অনেক যানজট লেগে গেছে। আচ্ছা, ফটোশপ ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখন এরকম ইন্টারফেসের মধ্যে এই জিনিসগুলোতে নাও থাকতে পারেন, কারণ এগুলোতে আমি কাজ করার কারণে এগুলো আমার এখানে আসছে। আপনাদের যেহেতু নতুন অবস্থা, আপনাদের এখানে ব্ল্যাঙ্ক থাকবে, কিছু থাকবে না, কিছুই থাকবে না। ঠিক আছে। তো আপনার একদম ব্ল্যাঙ্ক থাকবে। ব্ল্যাঙ্কটা কিরকম থাকবে আমি অন্য একটা ভার্সন ওপেন করে দেখাই। আমার পিসিতে মেইনলি দুইটা ভার্সনের ফটোশপ চলতেছে, একটা হচ্ছে 25 আর একটা হচ্ছে 23। 25টা এখনো কাজ শুরু করি নাই। 25-এ কি অবস্থা সেটা আমি বলতে পারতেছি না। ফটোপিয়া দিয়ে কাজটা একটু ফটোশপের পরে দেখাই, সবার লাস্টে। কারণ আপনি ফটোশপে ফোকাস করেন, কারণ ফটোপিয়া আর ফটোশপ আলটিমেটলি সেম। দিন শেষে সবই সেম। সো আপনি ফটোশপে যা দেখতেছেন ওইটারে মুখস্থ করেন। ফটোপিয়া যখন ইন্টারফেসটা ওপেন করবো তখন আপনি এমনি দেখতে পারবেন যে হচ্ছে কি অবস্থা হয়। আচ্ছা, আমি ফটোশপ 23টা ক্যান্সেল করে দিয়ে 25টা একটু ওপেন করি, তাহলে হয়তো ইন্টারফেসটা আপনাদের সামনে একটু ক্লিয়ার আসবে। আচ্ছা, এটা হচ্ছে ফটোশপের 2025-এর ভার্সন। স্যার, জি। ওই ইলাস্ট্রেটর ইনস্টল করছি কিন্তু ভাষাটা কিরকম জানি হয়ে গেছে, ইংলিশের মতো না। আপনি ইংলিশ ইন্টারন্যাশনাল দিয়ে ইনস্টল দিয়েছিলেন? আহ, এইটা খেয়াল আমি করি কিন্তু না। আমি কিন্তু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিতে বলছি, আপনি আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করেন, ঠিক হয়ে যাবে। তবে এটা ল্যাঙ্গুয়েজটা ইংলিশ ইন্টারন্যাশনাল করে নেবেন, ঠিক আছে। ওকে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আপনারা ফটোশপ ওপেন করার পরে আপনাদের কাছে হচ্ছে সবকিছু এরকম ব্ল্যাঙ্ক থাকবে। আমি 25-এর ভার্সনটা এই জন্যই ওপেন করলাম যাতে আপনারা বুঝতে পারেন এরকম ব্ল্যাঙ্ক থাকবে। আর বাই দ্য ওয়ে, আমি সবাইকে একটু মিউট করে রাখি ক্লাস রেকর্ডিংটা একদম ফ্রেশ রাখার জন্য, ঠিক আছে। ওকে, সব এরকম থাকবে, ব্ল্যাঙ্ক। এখন আপনি যখন ফটোশপটা ওপেন হয়েছে, এরকম ব্ল্যাঙ্ক অবস্থাতে আছে, তখন আপনার উপরের দিকে কতগুলো মেনু মেনু দেখবেন, উপরে কিছু লেখা, লাইক ফাইল, এডিট, ইমেজ। এগুলো হচ্ছে কি আপনার মেনু বার। একটা মাথায় রাখবেন, উপরের বাম পাশের উপরের যে এগুলো, এগুলো হচ্ছে মেনু। ঠিক আছে, এগুলো মেনু। এখানের মধ্যে কাজ করতে গেলে আপনাকে ফার্স্ট একটা ডকুমেন্ট নিতে হবে। ডকুমেন্টটা কিভাবে নেবেন? আপনি ফাইলে যাবেন। দাঁড়ান এক সেকেন্ড, অ্যানোনেশনটা ডিসেবল করি নাই তো, আপনাদের জন্য প্রবলেম হতে পারে, অফ করে দিছি। আচ্ছা, আপনারা ফাইলে যাবেন, ফার্স্টে এখানে একটা ডকুমেন্ট নিতে হবে কাজ করার জন্য, বা একটা আর্টবোর্ড নিতে হবে। আর্টবোর্ড ছাড়া ফটোশপে কাজ করতে পারবেন না। সো এখানে আর্টবোর্ড নেওয়ার জন্য আপনি চলে যাবেন ফার্স্টে ফাইলে, ফাইল থেকে নিউ। নিউয়ে যাওয়ার পরে এইখানে আবার আমাদের অনেক কিছু বুঝার ব্যাপার আছে। লাইক এখানের মধ্যে দেখবেন সেভ, ফটো, প্রিন্ট, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, ওয়েব, মোবাইল, ফিল্ম অ্যান্ড ভিডিও, এরকম মাল্টিপল অপশন আছে। এগুলো হচ্ছে প্রিসেট আর্টবোর্ড, এখানে অলরেডি সেট করা আছে। ফটোশপের মধ্যেই দেওয়া আছে একটা ফিক্সড কতগুলো আর্টবোর্ড দেওয়া আছে। অথবা আপনি চাইলে এই যে বাম পাশ ডান পাশ থেকে আপনি নিজের কাস্টমাইজ সাইজ অনুযায়ী বা কাস্টমাইজ রেজুলেশনে আপনি হচ্ছে ডকুমেন্ট বা আর্টবোর্ড নিতে পারেন। ঠিক আছে। এখন ডকুমেন্ট বা আর্টবোর্ড নেওয়ার জন্য আমি প্রথমে ওয়েবে গেলাম। অ্যান্ড এইখান থেকে হুইথ এবং হাইট শো করতেছে, এটা আপনি যদি কমায় দেন কমবে। আপনি যদি ধরেন 1000 দেন, 1000 × 1000 দেন, হবে। কাস্টমাইজ করতে পারবেন আর কি, মেইন কথা। এখন 1000 × 1000 এটা কি? এটা আসে পিক্সেলে।
কথাটা বুঝছেন? এটা আসে পিক্সেলে, পিক্সেলে আছে কারণ হচ্ছে আমরা ওয়েবে নিছি তাই। যদি আমরা এটা প্রিন্টে যাইতাম, সেই ক্ষেত্রে এটা ইঞ্চ হয়ে যাইতেছে। কেন ইঞ্চি হইতেছে? আমাদের যখন কোনো ডিজাইন প্রিন্ট করা হয়, তখন অ্যাকচুয়ালি সেন্টিমিটার, মিলিমিটার, ইঞ্চি এই হিসাব করে আর কি ইয়া করা হয়, সাইজটা নেওয়া হয়। আর যখন আমরা ওয়েবের জন্য কাজ করি তখন পিক্সেল হিসাবে আসে। এখন ওয়েব আর প্রিন্ট এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে, পার্থক্যটা হচ্ছে কালার মোডের। আপনি যদি কোনো ডিজিটাল মিডিয়ার জন্য কোনো ডিজাইন করেন, লাইক ফেসবুকে সোশ্যাল মিডিয়া পোস্ট হইতে পারে বা ওয়েবসাইটের ব্যানার হইতে পারে, তখন সেটা ওয়েব ভার্সনে হয়। অ্যান্ড ওইটা ডিজিটাল মিডিয়া। ডিজিটাল মিডিয়া হইলে মাথায় রাখবেন কালার মুড হবে হচ্ছে কি RGB। যদি ডিজিটাল ভার্সন হয়, ডিজিটাল মিডিয়া হয়, সেই ক্ষেত্রে কালার মুড হবে RGB কালার। অ্যান্ড রেজুলেশন হবে 72। এই জিনিসগুলো লিখে নেন, যে যদি কোনো ডিজাইন আপনি বুঝতে পারেন যে এটা ডিজিটাল মিডিয়ার জন্য ইউজ হবে, সেই ক্ষেত্রে ওইটার কালার মুড হবে RGB কালার, অ্যান্ড রেজুলেশন হবে 72। সবাই কি নোট করছেন? সবাই কি নোট করেছেন? আমি আবারও বলি, যদি ডিজিটাল মিডিয়ার জন্য কোনো ডিজাইন করেন, অ্যান্ড সেটার কালার মুড হবে 8 GB অ্যান্ড রেজুলেশন হবে 72, যেটা আপনি এখানে পাবেন। ঠিক আছে? ওকে। এবার প্রিন্ট মিডিয়া। প্রিন্ট মিডিয়ার মধ্যে কি হইতে পারে? প্রিন্ট মিডিয়ার মধ্যে আপনার ফটো হইতে পারে, আপনার আহ, কোনো ডকুমেন্ট হইতে পারে। সেইটার কালার মুড হবে হচ্ছে CMYK। এখান থেকে কালার মুড চেঞ্জ করে নেবেন, সেটা হচ্ছে হবে CMYK। অ্যান্ড এটার CMYK ভার্সনের রেজুলেশন হবে 300। এখন প্রিন্ট মিডিয়া কোনগুলা? বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশিয়ার, ক্যালেন্ডার, বুক কভার, এগুলা হচ্ছে কি প্রিন্ট মিডিয়া। এগুলো আপনার ডিজাইনের পরে প্রিন্ট হয়। সো যদি আপনার কোনো ডিজাইন প্রিন্টেবল হয় বা যেটা আপনার প্রিন্টে যাবে, সেই ডিজাইনগুলো আপনাদের ডিজাইন করতে হবে কালার মোড CMYK রেখে। অ্যান্ড CMYK কালার মোডের রেজুলেশন হয় অলওয়েজ 300। আপনি যদি 72 দেন তাহলে ইরর দিবে, বা আপনার রেজুলেশনটা ভালো আসবে না, খারাপ আসবে। বুঝতে পারছেন? তো এখানে আমরা কি দেখলাম? এখানে আমরা মাল্টিপল টাইপের ডকুমেন্ট আছে এখানে দেওয়া। আমাদের মূলত ওয়েব অ্যান্ড প্রিন্ট এই দুইটাই ভার্সনই লাগে। অ্যান্ড যদি আমরা প্রিন্ট ভার্সনে যাই, আমাদের আর্টবোর্ডের মেজারমেন্ট থাকবে হচ্ছে ইঞ্চিতে। এখন ক্লায়েন্ট আপনাকে যদি বলে দেয় যে সেন্টিমিটার, মিলিমিটার, তা আপনি সেন্টিমিটার, মিলিমিটার করেন, সমস্যা নেই। কিন্তু যদি কিছু না বলে, সেই ক্ষেত্রে আপনার ইঞ্চিতেই করতে হবে। অথবা আপনি যদি এখানে লিখে দেন, ধরেন যে 100 mm, ঠিক আছে, ইন্টার দেন। সরি, ভুল হয়েছে, আমি ফাইল থেকে আবার নিয়ে যাই। যদি আপনি এখান থেকে প্রিন্টে গিয়ে যদি 100 mm দিয়ে দেন, আচ্ছা, 100 mm না হয়ে মিলিমিটারে যান, এখানে আপনি ধরেন 100 দেন, অ্যান্ড এইখানে ধরেন যে 50 দেন। ঠিক আছে? এখান থেকে আপনি যখন ইঞ্চিতে শিফট করবেন, অটোমেটিক এটা কি সাইজ চেঞ্জ করে ফেলছে। আপনারা চেষ্টা করবেন প্রিন্ট মিডিয়ার জন্য ইঞ্চিতে ডকুমেন্ট সেটআপটা রাখার জন্য, যখন আপনারা ডিজাইন করবেন আর কি প্রিন্ট মিডিয়া নিয়ে, তখন ইন ইঞ্চিতে রাখবেন। যদি ক্লায়েন্ট আপনাকে মিলিমিটার, সেন্টিমিটার বলে দেয়, সেই ক্ষেত্রে মিলিমিটার, সেন্টিমিটারকে অবশ্যই সেটা লিখে জাস্ট এখান থেকে ডকুমেন্ট সেটআপটা ইঞ্চিতে কনভার্ট করে দিবেন, তাহলেই আপনার মিলিমিটার বা সেন্টিমিটার ইঞ্চিতে শিফট হয়ে যাবে। বুঝতে পারছেন? অ্যান্ড কালার মুড হবে কি CMYK, এই জিনিসটা মাথায় রাখবেন। যখন প্রিন্ট মিডিয়া তখন CMYK, যখন ডিজিটাল মিডিয়া তখন হচ্ছে RGB কালার। আশা করি সবাই নোট করে ফেলছেন। ঠিক আছে? এইখানের মধ্যে অরিয়েন্টেশন আছে। অরিয়েন্টেশন কোনটা? আপনি কি পোর্ট্রেট মুডে রাখবেন নাকি ল্যান্ডস্কেপ মুডে রাখবেন? পোর্ট্রেট মুড হচ্ছে একদম লম্বা, আমরা অ্যাজ ইউজুয়াল ডকুমেন্ট যেভাবে রাখি, ডকুমেন্টগুলো যেভাবে লেখা হয়। আর ল্যান্ডস্কেপ মুড হচ্ছে আমরা যখন কাট করে জিনিসটাকে ধরি। এখানে অরিয়েন্টেশনটা দেখেই বোঝা যাচ্ছে ল্যান্ডস্কেপ অ্যান্ড পোর্ট্রেট। ঠিক আছে? এখান থেকে আপনারা অরিয়েন্টেশনটা চেঞ্জ করতে পারবেন। সব গেল। এইবার নিচে একটা দেখেন, এখানে একটা কালার মোড আছে 8 বিট। পাইছেন? সবার ফটোশপে এইটা আছে। এটারে ভুলেও চেঞ্জ করবেন না। 8 বিট থেকে যদি আপনি 16 বিট করেন, বা অনেক সময় 32 বিটও চলে আসে, যদি ওয়েব ভার্সনে যাই দেখবেন এখানে 32 বিটও আছে। যদি এখানে কোনোটা চেঞ্জ করেন, 8 বিট থেকে 16 বিট, 16 বিট বা 32 বিটে যান,
দেখবেন আপনার পিসি থেকে ধোঁয়া বাড়ানো শুরু করছে। রিজন হচ্ছে আপনার 8 বিট কালারের মধ্যেই হচ্ছে আপনার কি যেন বলে 165 মিলিয়ন কালার। এখন আপনি যদি হচ্ছে 16 বিট দিয়ে দেন, এত বেশি কালার আপনার ক্যাপচার হবে, যেটার কারণে আপনার ফটোশপ এত পরিমাণে হ্যাং করবে আর আপনার প্রসেসর গরম হয়ে আপনার প্রসেসর বা পিসি থেকে ধোঁয়া বাড়ানো শুরু করবে। সো 8 বিটই রাখবেন, এখানে কোনো চেঞ্জ করবেন না। এই জিনিসটা মাথায় রাখবেন, যদি চেঞ্জ করেন এটা কর্তৃপক্ষ দায়ী নয়। যদি আপনার পিসি হ্যাং করে ক্র্যাশ করে প্রসেসর নষ্ট হয়ে যায় বা কোনো ঝামেলা করে, এটার জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। এটার কালারটা 8 বিট মোডেই রাখবেন। ওকে। সো আমাদের ডকুমেন্ট সেটআপের বিষয়টা শেষ। সো আমরা হচ্ছে ওয়েবে যাব। ওয়েবে যাওয়ার পরে এখান থেকে অনেকগুলো সেটআপ আছে, আমরা এটা সেটআপ আমরা ওয়েব লার্জ নিলাম, ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপ মোডে রাখলাম। অ্যান্ড এটার পাশে দেখেন আর্টবোর্ড লেখা আছে, আর্টবোর্ডের মধ্যে একটা টিক মার্ক দেওয়া, এই টিক মার্কটা উঠায় দিবেন অলওয়েজ। এটা নিয়েন না, এটা নিলে হচ্ছে কি আপনাদের কোনো ট্রান্সপারেন্ট ইমেজ সেভ করতে গেলে বা ট্রান্সপারেন্ট ডকুমেন্ট সেভ করতে গেলে ঝামেলা করে। যখনই আপনার ডকুমেন্ট নিতে যাবেন এই আর্টবোর্ডে যে চেকবক্সটা দেওয়া থাকে এটা ডিসেবল করে দিবেন বা উঠায় দিবেন, দিয়ে জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন। আপনার ডকুমেন্ট নেওয়া হয়ে গেছে। ঠিক আছে। এই ডকুমেন্ট সাইজটা কি? এই ডকুমেন্টটা হচ্ছে ওয়েব লার্জ ফরম্যাট, 1920 x 1080। এখন এটা কোথায় বুঝতে পারবেন? দেখেন এখানে প্রপার্টিজ প্যানেলের মধ্যে আপনাদের ঠিক ডান পাশে প্রপার্টিজ প্যানেল আছে, প্রপার্টিজ প্যানেলের মধ্যে আপনার লেখাই আছে 1920 x 1080। ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে ওরিয়েন্টেশনটা ঘুরাইতে পারবেন, প্রসিড দিয়ে দেখেন ঘুরে গেছে, আবার দিবেন, চাইলে ঘুরাইতে পারবেন। ঘুরানোর প্রয়োজন পড়ে না যদিও, ঠিক আছে, জাস্ট দেখায় দিলাম যে ঘুরানো যায়। তো এইখানের কিছু ইন্টারফেসের বুঝার ব্যাপার স্যাপার আছে। এখানের ইন্টারফেসগুলো আগে বুঝেন। আমি তো শুরুতেই বলছি, উপরে যেটা হচ্ছে এটা হচ্ছে কি মেনু বার, মেনু। এখানের মধ্যে মাল্টিপল ড্রপ ডাউন মেনু আছে। ঠিক আছে। অনেকগুলো মেনু আছে। এখন আপনার যেটা দরকার ধাপে ধাপে আমরা শিখব। এইবার পাশে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে টুলবার। এখন ফটোশপের যে টুলবারগুলো আছে এটা নিজে নিজে একা একা কাজ করতে পারে না, এটার জন্য হেল্পিং হ্যান্ড লাগে। তো হেল্পিং হ্যান্ডের জন্য উপরে কিছু কন্ট্রোল প্যানেল আছে, রাইট সাইডে কিছু কন্ট্রোল প্যানেল আছে, ঠিক এই টুলগুলোকে কন্ট্রোল করার জন্য। ঠিক আছে। এটা নিজে নিজে কাজ করতে পারে ঠিক আছে, কিন্তু এটাকে প্রপার ওয়েতে কাজ করানোর জন্য আপনার কন্ট্রোল করতে গেলে আপনার কন্ট্রোল প্যানেলের দরকার। আর ফটোশপে দুইটা কন্ট্রোল প্যানেল, একটা হচ্ছে টপে, একটা হচ্ছে লেফটে, সরি রাইটে, রাইটে। এতটুকু সবাই বুঝতে পারছেন? বুঝতে পারলে একটু চ্যাট বক্সে জানান। আচ্ছা, আমি একটু আপনাদের কোর্স মডেলটি একটু ওপেন করে নিই ফাঁকে দিয়ে। আচ্ছা, কোর্স মডিউলটা ওপেন থাকলো। সো আমরা ফটোশপের ইন্ট্রোডাকশনটাও পাইছি। না, ইন্ট্রোডাকশন এখনো পান নাই, সরি, ইন্ট্রোডাকশন এখনো পান নাই। আপনারা জাস্ট ডকুমেন্ট সেট আপ পাইছেন, মেনুর বারের ইন্ট্রোডাকশন পাইছেন। এখন এই যে ফটোশপ, আমরা যে দুইটা সফটওয়্যার নিয়ে কাজ করব, আমরা দুইটা সফটওয়্যার ইনস্টল করতে বলছি, একটা হচ্ছে গিয়ে ফটোশপ আর একটা হচ্ছে ইলাস্ট্রেটর। এখন দুইটা যেহেতু অ্যাডোবের সফটওয়্যার, এখন দুইটার কাজটা অ্যাকচুয়ালি কি, বা আমরা কেন দুইটা শিখতেছি বা কেন দুইটা ইউজ করতেছি? যদি ফটোশপের ইন্ট্রোডাকশন দেই, ফটোশপ হচ্ছে পিক্সেল ওরিয়েন্টেড গ্রাফিক্স নিয়ে কাজ করে। পিক্সেল ওরিয়েন্টেড গ্রাফিক্সকে আমরা রাস্টার গ্রাফিক্স বলি। তার মানে ফটোশপ রাস্টার গ্রাফিক্স এর সফটওয়্যার, রাস্টার ওরিয়েন্টেড সফটওয়্যার। ফটোশপের মধ্যে আপনি পিক্সেল ওরিয়েন্টেড যা আছে লাইক ছবি বা ছবি জাতীয় কিছু আপনি এখানে এডিট করতে পারবেন বা চেঞ্জেস আনতে পারবেন। এখন পিক্সেল জিনিসটা কি? এই যে এখানে আপনি হোয়াইট দেখতেছেন না, সলিড হোয়াইট, আপনি যদি এটাকে জুমও করেন কিছু বোঝা যাচ্ছে না, তাই না? কিন্তু আমি এখানের মধ্যে একটা ব্ল্যাক সেট আপ করি, একটা ব্ল্যাক কালার সেট আপ করি। এই যে দেখেন জুম করার পর এখানে বক্স বক্স দেখতেছেন। এই এই বক্স বক্সগুলো হচ্ছে আপনার এক একটা পিক্সেল। এই পিক্সেল ওরিয়েন্টেড গ্রাফিক্সগুলোকে আমরা রাস্টার গ্রাফিক্স বলি। ঠিক আছে। এই পিক্সেল ওরিয়েন্টেড গ্রাফিক্সগুলোকে আমরা রাস্টার গ্রাফিক্স বলি। এখন ফটোশপে আপনি যাই নিয়ে আসেন দিন শেষে ওইটা রাস্টার হয়ে যায়। আপনি যা নিয়েই কাজ করেন না কেন, আপনি যদি ইলাস্ট্রেটর থেকেও কোনো কিছু ধরে এনে যদি কাজ করেন, সেটা আপনার রাস্টার হয়ে যায়। ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা যখন ডকুমেন্টটা সেট আপ করছি, আমরা যখন ডকুমেন্টটা সেট আপ করলাম, তখন দেখেন আমাদের এই পাশে লেয়ার নামে একটা প্যানেলের মধ্যে ব্যাকগ্রাউন্ড নামে একটা জিনিস দেখা যাচ্ছে। এটা জেনে রাখা ভালো যে ফটোশপে আপনি যাই কাজ করেন না কেন আপনার লেয়ার প্যানেলে বারবার যাইতে হবে। অ্যান্ড লেয়ার প্যানেল ছাড়া ফটোশপ মেইনলি কাজ করতে পারে না।
আপনি যখন একটা ডিজাইন করতে যাবেন বা আর্টবোর্ড নেবেন, তখন এখানে নতুন একটা লেয়ার নিয়ে আপনার ডকুমেন্টটা সেট আপ হয়েছে। তারপর আপনি এটাকে, এই যে লকের আইকন আছে এটাতে সিঙ্গেল একটা ক্লিক করবেন, দেন আপনার এই যে লেয়ারটা এটা আনলক হইলো। এবার আপনি এখানে একটা কাজ করলেন, ধরেন আপনি এখানে একটা এরিয়াতে একটা কালার দিলেন, ঠিক আছে, কালার দিলেন। তারপর আপনাকে আবার নতুন একটা লেয়ার নিতে হবে। তারপর আপনার আবার আরেকটা পোর্শন কালার দিতে হবে। এখন কেন দুইটা জায়গাতে আমরা লেয়ার নিলাম, কেন আমরা লেয়ার নিলাম? লেয়ার নেওয়ার রিজন হচ্ছে, এটা দেখেন আমি চাইলে মুভ করতে পারতেছি না, এটা ব্যাকগ্রাউন্ডের হোয়াইটের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, কিন্তু এটা মুভ হচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডের হোয়াইটের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। কিন্তু এইটা যখন আমি নিউ লেয়ার নিয়ে নিছি, দেখেন এটার সাথে হোয়াইট কালারটা কিন্তু মুভ করতেছে না। রিজন কি? আমার প্রত্যেকটা লেয়ারে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল ডিজাইন হইতে হবে, তাইলেই আমি এটাকে এডিট করতে পারবো। কিন্তু আমি যখন হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে যখন একটা কালো বক্স নিয়ে নিছি, তখন কিন্তু এটা এক লেয়ারের মধ্যে দুইটা ডিজাইন হয়ে গেছে, যার কারণে আমি যখন লেয়ার জিরোর এটাকে মুভমেন্ট করতেছি, তখন আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ড সহ এটা মুভ করতেছে। কিন্তু লেয়ার টুতে এই জিনিসটা হচ্ছে না। রিজন হচ্ছে কি, লেয়ার টুটাকে আমি, সরি, লেয়ার ওয়ানে আমি সেপারেট একটা নতুন লেয়ার নিয়ে কাজ করছি। ফটোশপে আপনি যখনই কোনো কাজ করবেন, আপনাকে মাস্ট বি নতুন লেয়ার নিয়ে নিয়ে কাজ করতে হবে। বুঝতে পারছেন? যদি আপনি ভুল করেও একটা লেয়ার না নেন, and এক লেয়ারের মধ্যে দুইটা ডিজাইন ওভারল্যাপ করে ফেলেন, সেই ক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ ডিজাইনটাই এমন হইতে পারে নতুন করে করতে হইতে পারে। বুঝতে পারছেন সবাই কেন ফটোশপে লেয়ার ইম্পর্টেন্ট, অ্যান্ড ফটোশপ কি গ্রাফিক্স নিয়ে কাজ করে? বুঝতে পেরেছেন? একটু জানাবেন। আচ্ছা, ফটোশপের মধ্যে যে এই যে আমরা যে পিক্সেল নিয়ে কথা বলি বা রাস্টার নিয়ে কথা বললাম, এখন এই জিনিসটা কিন্তু আপনাদের কাছে নতুন না, রাস্টার বা পিক্সেল। কেন নতুন না? আপনাদের একটা ছবি তুলছেন ধরেন ফোন দিয়ে, এখন ছবিটাতে একটু লাইট কম হয়েছে বা ছবিটার মধ্যে একটু মুভমেন্ট আসছে, তখন ওই ছবিটা ঘোলা হয়ে গেছে, অ্যান্ড আপনারা কি বলেন ছবিটার রেজুলেশন ভালো না। রেজুলেশন ভালো তখনই হয় যখন আপনার পিক্সেল বেশি থাকে, আপনার পিক্সেলটা যখন বেশি থাকে। তারপর আপনার যে ক্যামেরার মধ্যে মেগাপিক্সেলের একটা কাউন্টে নেন না। এখন আপনার যদি, আপনার হাতে একটা কিপ্যাড ফোন আছে, একটা কিপ্যাড ফোনের ক্যামেরা আর কতটুকু হয়? 0.02 মেগাপিক্সেল বা এই টাইপের কোনো মেগাপিক্সেলের ক্যামেরা হয়, ওইটা দিয়ে ছবি তুললে রেজুলেশন কেমন আসে? খারাপ আসে। কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে যখন ছবি তুলছেন, এটার মেগাপিক্সেল বেশি, অ্যান্ড ওইটা যখন আপনি ইয়া করতেন ছবি তুলতেছেন, তখন এটা রেজুলেশনটা ভালো আসতেছে। ওইখানে কালার পিক্সেল বেশি হওয়ার কারণে আপনার হচ্ছে ইমেজটা খুব ক্লিয়ার আসতেছে। আর কম দামি ফোন বা কম দামি ক্যামেরার মধ্যে রেজুলেশন খারাপ আসার রিজন হচ্ছে কি, আপনার পিক্সেল কম, এই জন্য আপনার ছবি খারাপ আসে। তো এটা আপনারা খুব পরিচিত, ঠিক আছে? তো আপনারা অলরেডি পিক্সেলের সাথে কিন্তু পরিচিত। এই জন্যই আর কি মূলত ফটোশপে আমরা এই নষ্ট জিনিসগুলোকে এনে আমরা ঠিক করতে পারি। সব ঠিক হয় না, কিছু কিছু জিনিস ঠিক হয়। এখন অনেক সময় ইউটিউবে ভিডিও দেখবেন যে সবই ঠিক হচ্ছে। কেন ঠিক হচ্ছে? ওদেরটা পেইড ভার্সন, ওরা টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনে ইউজ করতেছেন, ওদের কাছে কিছু স্ক্রিপ্ট থাকে, প্রিসেট থাকে, টাকা দিয়ে কেনা আর কি ওগুলা। তো যার কারণে ওইখানে অনেক কিছুই সম্ভব, যেটা আমরা ফ্রি ভার্সন বা ক্র্যাক ভার্সনে করতে পারি না। তো এই তো গেল রাস্টারের ব্যাপার আর লেয়ারের ব্যাপার। লেয়ারের ব্যাপারটা আবার একটু ক্লিয়ার করে বলে দিই। আপনারা যখনই হচ্ছে ফটোশপের মধ্যে কোনো কাজ করবেন, অবশ্যই আপনাকে নিউ লেয়ার নিয়ে নিয়ে কাজ করতে হবে। এখন নিউ লেয়ার নিবেন কিভাবে? এই যে লেয়ার প্যানেলের ঠিক নিচের দিকে দেখেন এখানে একটা প্লাস আইকন আছে, এখানে ক্লিক করবেন, যতবার ক্লিক করবেন ততবার একটা একটা করে নতুন লেয়ার আসবে। এখন লেয়ার ডিলিট করবেন কিভাবে? যেই লেয়ারটা ডিলিট করতে যাচ্ছেন, সেই লেয়ারটাতে একটা ক্লিক করেন, এখানে একটা ডাস্টবিনের আইকন আছে, আমরা সবাই জানি ডাস্টবিনের আইকনটা হচ্ছে ডিলেটের আইকন। সেটাতে ক্লিক করেন, এখানে একটা পপ আপ আসবে, ইয়েস দিয়ে দেন, ডিলেট হয়ে গেল। এইভাবে আপনি মাল্টিপল লেয়ার ডিলেটও করতে পারবেন, যেটাকে সিলেক্ট করবেন সেটাই ডিলেট হবে। বুঝতে পারছেন? অ্যান্ড 25-এর ভার্সনটা খুব সুন্দর, যে হচ্ছে আমি যখন হচ্ছে এই যে লেয়ারের উপর নিচ্ছি, তখন হচ্ছে এখানে ব্লু একটা লাইট জ্বলতেছে, এটা খুব ভালো একটা ফিচার। যদিও 23-এর ভার্সনে এটা থাকার কথা না, সমস্যা নেই, এগুলা আপডেট ভার্সনে হইতেই পারে। অ্যান্ড 25-এর ভার্সন অ্যান্ড 23-এর ভার্সন ইন্টারফেসটা সেম, সম্পূর্ণ সেম, কোনো পার্থক্য নাই, সবই সেম। শুধু 25-এর ভার্সনের মধ্যে এআই আছে, আর ইয়াতে 23-এর ভার্সনে এআই নাই। এআই দিয়েও লাভ নেই, ক্র্যাক ভার্সনে এআই কাজ করা যায় না। আচ্ছা, আমরা একটু কোর্স মডিউলের দিকে একটু আগাই। কোর্স মডিউলটা কই ওপেন হয়েছে এটাতে? আচ্ছা,
আমরা ফটোশপ ইন্ট্রোডাকশন পাইছি, আমরা ডকুমেন্ট সেট আপ করতে জানছি, আমরা হচ্ছে মেনু বার ইন্ট্রোডাকশন পাইছি। বুঝতে পারছেন সবাই? এগুলো আসলে আমাদের ক্লিয়ার। ঠিক আছে, এখন আমরা একটু বুঝা নেই যে আমরা এখানের মধ্যে একটা ইমেজ কিভাবে ওপেন করব। ধরেন আপনি একটা ইমেজ নিয়ে কাজ করবেন, তখন আপনার তো এখানে ইমেজ আনতে হবে। ইমেজটা আমরা দুইভাবে আনতে পারি। যদি এই আপনার নেয়া ডকুমেন্টের মধ্যে বা আর্টবোর্ডের মধ্যে একটা ইমেজ আনতে চান, সেই ক্ষেত্রে আপনি চলে যাবেন ফাইল, ফাইল থেকে প্লেস ইমবেডেড, ফাইল থেকে প্লেস ইমবেডেড। দেন আপনি চাইলে আপনার যেই ছবিটা ভালো লাগে আপনি ওই ছবিটাকে সিলেক্ট করে আনতে পারেন। ধরেন আমি এই ছবিটাই নিয়ে আসি, তখন কি হলো দেখেন, এইটা আমার আর্টবোর্ডের মধ্যে প্লেস হয়ে গেল। এটা কিন্তু প্লেস হয়েছে, দেখেন এখানে নতুন একটা লেয়ার ওপেন হয়েছে, লেয়ার ক্রিয়েট হয়েছে। অ্যান্ড এটা এটা কি হইলো, এটা হচ্ছে আপনার প্লেস হয়ে গেল ডিজাইনটা। দাঁড়ান একটা মিনিট, আমি একটু আমার হেডফোনটা চার্জে দিয়ে নিই, হেডফোনের চার্জ শেষ, একটা সেকেন্ড লাগবে। সো এইভাবে আপনারা হচ্ছে আপনাদের যে কোনো ইমেজ আর্টবোর্ডের মধ্যে বা ডকুমেন্টের মধ্যে প্লেস করতে পারেন। এখন প্লেস কখন করি, যখন হচ্ছে আমাদের এই ডিজাইন, এখানে একটা ডিজাইন অলরেডি চলতেছে, ওইখানের মধ্যে আমাদের একটা ইমেজ দরকার, তখন আমরা হচ্ছে এই কাজটা করি, প্লেস করি। ঠিক আছে, অ্যান্ড এটা কি আকারে প্লেস হয়েছে, এটা প্লেস হয়েছে স্মার্ট অবজেক্ট আকারে। একটা জিনিস মাথায় রাখবেন, যদি এইখানের মধ্যে কোনো এটা হচ্ছে লেয়ার থাম্বনেইল। একটা জিনিস ভুলে গেছি, লেয়ারের মধ্যে এই যে সাদা বক্সটা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটার মধ্যে একটা বক্স অ্যান্ড পাশে টেক্সট, এই বক্সটা হচ্ছে লেয়ার থাম্বনেইল। তো লেয়ার থাম্বনেইলের মধ্যে দেখেন এটাতে কোনো আইকন নাই সাইডে, কিন্তু এটাতে একটা আইকন আছে সাইডে। এই যে ছোট যে আইকনটা, এটা, এই আইকনটার নাম হচ্ছে হলো গিয়ে স্মার্ট অবজেক্ট। এটা দেখতে মূলত একটা পেপার আর সামনে একটা বক্স, একটা ডকুমেন্ট আর সামনে একটা বক্স, এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট। অ্যান্ড আপনি যখন মাউসের কার্সরটা এটার উপরে নিতেছেন, সে বলে দিবে যে এটা স্মার্ট অবজেক্ট। ঠিক আছে, স্মার্ট অবজেক্ট মূলত আপনি যদি ফটোশপে ছোট বড় করেন সেই ক্ষেত্রে এটার রেজুলেশনটা নষ্ট হয় না, কিন্তু আপনার যদি রাস্টারাইজ লেয়ারে থাকে, লাইক এরকম লেয়ারে থাকে যেটাতে কোনো আইকন নাই, সেটা ছোট থেকে বড় করলে নষ্ট হয়ে যায়। এটা ধাপে ধাপে দেখাচ্ছি, সমস্যা নাই। ফটোশপের মধ্যে আরেকটা লেয়ার হয়, সেটার নাম হচ্ছে শেপ। ওইটার উপরে নিলে আপনি আবার ইয়া করতে পারেন। ধরেন আমি এখানে একটা নিয়েই দেখাই, নিলাম। এই ধরনের এই তিনটা আইকন হয় মূলত, একটাতে কোনো আইকন থাকবে না, একটা হচ্ছে এই রকমের আইকন থাকবে, এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট। আর একটা হচ্ছে চার করে একটা বক্স থাকবে, সেটা হচ্ছে কি শেপ। ঠিক আছে, শেপের ক্লাস আছে আপনাদের, শেপ নিয়ে এখন বেশি ডিপে না যাই। তো আমরা কি করলাম, আমরা ফাইল থেকে প্লেস ইমবেডেডে গিয়ে যেই ছবিটা আমাদের আনতে ইচ্ছা করলো, আমরা সেই ছবিটা এখানে নিয়ে আসলাম। বুঝতে পারছেন সবাই কিভাবে আমরা একটা ডকুমেন্টের মধ্যে ছবি প্লেস করলাম? এইবার আমরা যদি এই ছবিটাকে ওপেন করতে চাই, যে শুধু ছবিটাকেই ওপেন করব, সেই ক্ষেত্রে আমরা ফাইল থেকে ওপেনে যাব। ওপেনে গিয়ে নট অনলি আমরা ছবি, আমাদের আগের করা ডিজাইন, ফটোশপের ফাইল আমরা ওপেন করতে পারি। তো আমরা আপাতত হচ্ছে যেহেতু ইমেজে আছে, আমরা ইমেজেই থাকি। তো আমরা ফাইল থেকে ওপেনে গেলাম, ওপেনে যাওয়ার পরে আমরা জাস্ট ইমেজটাকে ডাবল ক্লিক করলাম, আমাদের ইমেজটা ওপেন হয়ে গেল। এখন বুঝবো কিভাবে ইমেজটাই যে ওপেন হয়েছে, দেখেন লেয়ার ওয়ান লিখে শুধু আমাদের ইমেজটা শো করতেছে, অ্যান্ড এখানে কোনো আইকন নাই। দ্যাট মিন্স এটা আমাদের শুধু ইমেজটাই ওপেন হয়েছে, অ্যান্ড এটা রাস্টার ফরম্যাটে ওপেন হয়েছে। আর এটা কিন্তু রাস্টার ফরম্যাটে ওপেন হয় না, এটা স্মার্ট অবজেক্ট ফরম্যাটে হয়েছে। এখন এটাকে যদি আমরা রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করে দেই, দাঁড়ান, এই যে রাস্টারাইজ লেয়ার করে দেই, তখন এইটা এখন রাস্টারাইজ হয়ে গেছে। এখন রাস্টারাইজ করলে কি হয় দেখেন, একটু কন্ট্রোল জেডে যাই, এটাকে একটা কপি নিয়ে নেই, এটা কপি নিয়ে নিলাম, একটাকে আমরা রাস্টারাইজ করি, রাস্টারাইজ লেয়ার, আরেকটা থাকলো কি স্মার্ট অবজেক্ট, এটাকে অফ করে দিই। আচ্ছা, ফার্স্টে রাস্টারাইজটাকে অফ করে দিলাম, এটা আমাদের স্মার্ট অবজেক্ট। কন্ট্রোল টি দিলাম, দাঁড়ান কন্ট্রোল টি দিলাম, এটাকে একটু ছোট করি, ছোট করে সাইডে নিয়ে জাস্ট রাইট ক্লিক করে দিই, এটা ছোট আছে। এবার এটাকে আনি কন্ট্রোল টি, সরি, এটাকে আনি কন্ট্রোল টি, টি দিয়ে এটাকে জাস্ট ছোট করি, ছোট করে জাস্ট রাইট ক্লিক দিই, দুইটাকে কিন্তু আমি ছোট করলাম। এবার এই যে স্মার্ট অবজেক্টটা যেটা, এটাকে ধরি, লেয়ার প্যানেল থেকে ওইটাকে ধরলাম, ধরার পরে কন্ট্রোল টি দিলাম, এটাকে বড় করলাম, করে রাইট ক্লিক করলাম। আমাদের ইমেজের রেজুলেশনটা ঠিক আছে না? একদম পারফেক্ট আছে, যেভাবে আনছিলাম সেভাবেই আছে, কারণ কি এটা স্মার্ট অবজেক্ট। এবার এটাকে সাইডে নেই, এবার এটারে ধরি, কন্ট্রোল টি দেই, বড় করি, করে রাইট ক্লিক দেই, রেজুলেশন ঠিক আছে? নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হয়েছে? কারণ এটা পিক্সেল ওরিয়েন্টেড গ্রাফিক্স ছিল, রাস্টার ফরম্যাটে ছিল। যখন আমি রাস্টার ফরম্যাটকে ছোট করব, and ছোট করে সেভ করে ফেলবো একবার, and আবার যখন এটাকে বড় করতে যাব, তখন আপনার ইমেজটা নষ্ট হয়ে যাবে।
কিন্তু স্মার্ট অবজেক্টে আর শেপে এই জিনিসটা হয় না। বুঝতে পারছেন? সো এখানের মধ্যে আমরা যেটা ইয়া করলাম যে ফটোশপে তিন ধরনের লেয়ার হয়। একটা লেয়ার যেটা রাস্টারাইজ ফরম্যাটে থাকে, আরেকটা হচ্ছে স্মার্ট অবজেক্ট যেটার আইকনটা থাকে এরকম, আরেকটা হচ্ছে গিয়ে শেপ। শেপটা আপাতত বাদ রাখেন, কারণ শেপটা হচ্ছে পরবর্তীর ব্যাপার স্যাপার, অনেক পরের ব্যাপার। আপাতত হচ্ছে আমরা স্মার্ট অবজেক্ট অ্যান্ড রাস্টারাইজ এই দুইটার বিষয় একটু ক্লিয়ার কনসেপ্ট রাখা জরুরি। ঠিক আছে? এর খুব ইজি বিষয়, যেটাতে কোনো থাম্বনেইলের মধ্যে, লেয়ার থাম্বনেইলের মধ্যে কোনো ইয়া থাকবে না, কোনো আইকন থাকবে না, সেটা হচ্ছে রাস্টারাইজ। যেটার মধ্যে আপনাদের একটা ডকুমেন্ট টাইপের একটা আইকন থাকবে, সেটা হচ্ছে গিয়ে আপনাদের স্মার্ট অবজেক্ট। অ্যান্ড আমরা ইমেজ কিভাবে আনলাম? ফাইল থেকে প্লেস ইমবেডেড, প্লেস ইমবেডেড করে আমরা যে ইমেজটা চাই সেই ইমেজটা সিলেক্ট করতে পারি, জাস্ট প্লেস দিয়ে দিলেই সেটা আমাদের আর্টবোর্ডের মধ্যে বা ডকুমেন্টের মধ্যে চলে আসবে। এইবার আমরা যদি ইমেজকে ওপেন করতে চাই তাহলে কিভাবে করব? ফাইল থেকে ওপেন। এখন ওপেনে গেলে আপনি চাইলে যে কোনো ইমেজ, এটা যে কোনো ফরম্যাটের ইমেজ হইতে পারে, আপনি জাস্ট ওটাকে সিলেক্ট করতে পারেন, অথবা আপনার প্রিভিয়াসলি ডিজাইন করা কোনো ফটোশপ ফাইল আপনি সিলেক্ট করে ওপেন করতে পারেন, বা কোনো পিডিএফ ফাইলও চাইলে ওপেন করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? ধরেন আমি হচ্ছে এই যে সাপোর্ট লেখাটাকে জাস্ট ওপেন দিয়ে দেই, এই যে আমার ইমেজটা কি হইলো? ওপেন হইলো। তো এবার আমি ইমেজের মধ্যে কাজ করতে পারি। এখন ধরেন আপনার কাছে বিয়ে বাড়ির কোনো ইমেজের, বিয়ের অনুষ্ঠানের কোনো ইমেজ আসছে, তখন আপনি কি প্লেস ইমবেডেড করবেন? অবশ্যই না। আপনার ইমেজ ওপেন করে ওইটাকে কালার কারেকশন করতে হবে, ওইটা রিটাচ করতে হবে, কিছু কিছু জায়গায় ঠিকঠাক করতে হবে। এই জিনিসগুলো আপনার ওপেন করে, ইমেজ ওপেন করে করতে হয়। এখন ধরেন আপনি কোনো একটা ডিজাইন করতেছেন, ডিজাইনের মধ্যে আপনার কোনো একটা ইমেজ অ্যাড করতে হবে, সেই ক্ষেত্রে আপনি প্লেস ইমবেডেড করবেন। বুঝতে পারছেন কোন টাইমে কোনটা করতে হয়? বুঝতে পারছেন? একটু চ্যাট বক্সে জানাবেন। আচ্ছা, আমরা একটু কোর্স মডিউলের দিকে যাই। কোর্স মডিউলে গেলে আমরা দেখলাম কি কিভাবে আমরা ইমেজ ওপেন করতে পারি। সেভের বিষয়টা, ফাইল ফরম্যাটের বিষয়টা সবার লাস্টে বুঝাচ্ছি। ঠিক আছে? শুরুতে বুঝাইলে হবে না। এখন আমরা হচ্ছে জুম ইন অ্যান্ড জুম আউট মুভ টুলের ব্যাপারে জানবো। এখন একটু আগে যে আমরা যে দেখলেন, আপনারা যে দেখলেন আমি হচ্ছে এটাকে কি করছি, ইমেজগুলোকে হচ্ছে টানাটানি করছি, তাই না? এই টানাটানিটা কিভাবে হচ্ছে? টানাটানিটা হচ্ছে এই যে উপরে যে একটা টুল সিলেক্ট করা, এই টুলটা দিয়ে, এই টুলটার নাম হচ্ছে কি মুভ টুল। আপনাদের লেফট সাইডে সবার উপরে যে টুলটা থাকে সেই টুলটার নাম হচ্ছে মুভ টুল। মুভ টুল, মুভ টুল দিয়ে আপনার যে কোনো লেয়ারকে আপনি ধরে সিলেক্ট করে মুভমেন্ট করতে পারবেন। ঠিক আছে? যে কোনো লেয়ারকে ধরে আপনি মুভমেন্ট করতে পারবেন। এখন আমি চাচ্ছি যে জুম করে আমি একটু দেখবো, আমি একটু জুম করে আমি হচ্ছে একটু দেখবো। জুম করে দেখার জন্য আমি যখন হচ্ছে অল্টার প্রেস করে সামনের দিকে যাব, তখন হচ্ছে আমার ডকুমেন্টটা বা আর্টবোর্ডটা জুম হবে। আর আমি যখন মাউসের স্ক্রোলটা পিছন দিকে নিব, মাউসের মধ্যে একটা হুইল থাকে, হুইলটাকে যখন পেছন দিকে নিব, তখন হচ্ছে এটা কি জুম আউট হবে। এইভাবে আমরা যে কোনো আর্টবোর্ডকে জুম ইন এবং জুম আউট করতে পারি। জি ভাই, আমি চ্যাট বক্সের সব চ্যাটই দেখতেছি। And কোন পার্টটা রিপিট করবো? আমি তো হচ্ছে অলরেডি, তো সবাই কনফার্ম করলো যে সবাই বুঝতে পারছে। আমরা এখন জুম ইন জুম আউট বুঝতেছি, সেই জিনিসটা আবার রিপিট করে দিচ্ছি। যে মুভ টুল দিয়ে আপনি মূলত যে কোনো লেয়ারকে সিলেক্ট করতে পারবেন, অ্যান্ড কিবোর্ড থেকে অল্ট বাটন, ALT নামে যে কিটা আছে সেটা প্রেস করে ধরে আপনি যখন হচ্ছে মাউসের স্ক্রোল হুইলটাকে সামনের দিকে নিবেন তখন এটা জুম হবে, অ্যান্ড যখন আপনি স্ক্রোলটাকে পিছন দিকে নিবেন তখন এটা জুম আউট হবে। সেই ক্ষেত্রে কিন্তু অল্ট কিটা ছাড়া যাবে না, আপনাকে চেপে ধরে রেখেই করতে হবে। And একটা জিনিস খেয়াল করেন, অল্ট প্রেস করার সাথে সাথে কিন্তু আপনার মাউস কার্সরটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তখন আমি জুম ইন জুম আউট করতে পারতেছি। এখন জুম ইন জুম আউটের জন্য কিন্তু এখানে জুম টুল দেয়া আছে। লেফট সাইড থেকে সবার নিচের যে টুলটা আছে ম্যাগনিফাইং গ্লাসের মতন, এইটা হচ্ছে আপনার জুম টুল। আমরা মূলত এটা ইউজ করি না, কারণ হচ্ছে কি, যখন আপনি জুম টুলটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করলে যেখানে ক্লিক করবেন সেখানে জুম হচ্ছে, অ্যান্ড অল্ট বাটন প্রেস করে ধরে যেখান থেকে ক্লিক করবেন সেখান থেকে জুম আউট হবে। এইটা আমাদের টাইম কনজিউম করে। এজন্য আমরা জাস্ট ডিরেক্ট মুভ টুলে থেকেই অল্ট বাটন প্রেস করে জুম ইন জুম আউট করে ফেলি। বুঝতে পারছেন জুম ইন জুম আউটের বিষয়টা?
আচ্ছা, এখানের মধ্যে একটু একটা জিনিস হয়তো বা অনেকে লক্ষ্য করছেন বা অনেকে করেন নাই, যে আমি একবার ডকুমেন্টকে ডানে নিচ্ছি, ডকুমেন্টকে বামে নিচ্ছি, উপরে নিচ্ছি, নিচে নিচ্ছি। এটা কিভাবে করতেছি? এই যে নেভিগেশনটা যে করতেছি, নেভিগেশনটা করতেছি হ্যান্ড টুলের মাধ্যমে। হ্যান্ড টুল কোনটা? এই যে এখানের মধ্যে নিচের থেকে যে সেকেন্ড টুলটা আছে সেটা হচ্ছে হ্যান্ড টুল। ঠিক আছে? এই হ্যান্ড টুল দিয়ে আমরা ডকুমেন্টকে উপরে নিচে ডানে বামে নিতে পারি। কিন্তু আমি কিন্তু একবারও হ্যান্ড টুলে যাই নাই। কেন? আমাদের হ্যান্ড টুলে গেলে বারবার টুল চেঞ্জ করতে হয়, এটা একটু ঝামেলা, সময় সাপেক্ষ ব্যাপার। সো হ্যান্ড টুলটা আমরা কিভাবে ইউজ করতেছি? কিবোর্ডের স্পেস বার প্রেস করলেই দেখেন হ্যান্ড টুলটা অ্যাক্টিভ হয়ে যায়। ঠিক আছে? হ্যান্ড টুলটা অ্যাক্টিভ হয়ে যায়, এন্ড আপনি আপনার পুরো আর্টবোর্ডকে মুভমেন্ট করতে পারবেন ডানে বামে। এটার মধ্যে কিন্তু আপনার কোনো লেয়ার মুভমেন্ট করবেন না, আপনার পুরো আর্টবোর্ডটাই মুভমেন্ট করতেছে হ্যান্ড টুলের মাধ্যমে। আপনি স্পেস বার প্রেস করার সাথে সাথে আপনার দেখেন হাতের আইকন চলে আসতেছে, এন্ড আপনি ক্লিক করে জাস্ট মাউস থেকে লেফট বাটন প্রেস করে ধরে রেখে আপনি এটাকে ডানে বামে মুভ করতে পারতেছেন। ক্লিয়ারলি বুঝছেন যে হচ্ছে হ্যান্ড টুল দিয়ে কিভাবে ডকুমেন্টকে নেভিগেশন করতে হয়? এখন ধরেন আমি এখানে একটু কাজ করব, আমি হচ্ছে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম, অথবা আমার ডকুমেন্টে একটু জুম করা, আমি এখানে যাব তো হ্যান্ড টুল দিয়ে স্পেস বার প্রেস করে আমি জাস্ট হচ্ছে এখানে মুভ করে চলে আসলাম। বুঝতে পারছেন সবাই? স্পেসিফিক কোনো পিকচার আমি জুম ইন জুম আউট করতে পারবেন না, যদি আপনার ওপেন করা থাকে তখন আপনি জুম করেন, সমস্যা নাই। কিন্তু আপনি তো যখন একটা ডকুমেন্টের মধ্যে মাল্টিপল ডিজাইন নিয়ে রাখছেন বা মাল্টিপল ইমেজ নিয়ে রাখছেন, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে জুম করার পরে আপনার স্পেস বার ধরে স্লাইড করে করে যেতে হবে। হুম। বুঝতে পারছেন? এই হলো গিয়ে নেভিগেশনের বিষয়। তো আমরা একটু ইয়াতে যাই, ডকুমেন্টে যাই। তো আমরা জুম ইন জুম আউট অ্যান্ড মুভ টুলের বিষয়টা জানলাম, সাথে অ্যাডিশনাল নেভিগেশনের বিষয়টাও জানলাম। আপনাদেরকে বলে রাখা ভালো, এই যে আপনারা জুম ইন জুম আউট অ্যান্ড হচ্ছে নেভিগেশনের বিষয়টা দেখলেন না, এই বিষয়টা ইলাস্ট্রেটরও সেম জিনিস কমন, একদম 100% অ্যাকিউরেট কপি পেস্ট, কোনো পার্থক্য নাই। আর ইলাস্ট্রেটরের ইমেজ প্লেসের সিস্টেমটাও সেম। অ্যান্ড নতুন ইমেজ যদি ওপেন করতে চান আপনি চাইলে সেম ওয়েতে ইমেজ ওপেন করতে পারবেন ইলাস্ট্রেটরের মধ্যে, কিন্তু ইলাস্ট্রেটর মূলত ইমেজ নিয়ে কাজ করে না। আপনি চাইলে ওপেন করতে পারবেন কিন্তু ইমেজ নিয়ে কাজ করে না। ঠিক আছে? আচ্ছা, এক second। এই হলো ব্যাপার। তো আমরা একটু ইয়াতে যাই, আমরা লেয়ার নিয়ে আরেকটু ডিসকাস করব কিন্তু একটু পরে। হ্যাঁ, লেয়ারটা আবার বুঝাবো, সমস্যা নেই, লেয়ারটা আবার বুঝাবো। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, ফটোশপের মধ্যে আমাদের এখানে কয়টা ট্যাব ওপেন? মাল্টিপল ট্যাব ওপেন না? ফটোশপে মাল্টিপল ট্যাব নিয়ে কাজ করা যায়। এখন আপনি এখানে একটা কাজ করতেছেন, ডিজাইন করতেছেন, এখন আপনার আরেকটা ডিজাইন থেকে কোনো একটা এলিমেন্ট আনতে হবে, বা একটা ডিজাইন আপনি একটু দেখবেন, বা আরেকটা কাজও সাথে ওপেন করবেন, আপনি ফাইল থেকে নিউ এ গিয়ে নতুন একটা ডকুমেন্ট নিতে পারেন, অথবা ফাইল থেকে ওপেন দিতেও পারেন। যেটাতেই দেন আপনার এখানে নতুন একটা ট্যাব ওপেন হবে। আমি যদি নতুন একটা ডকুমেন্ট নেই বা আর্টবোর্ড নেই, ফাইল থেকে নিউ এ যাব, ওয়েবে গেলাম, ওয়েবলার সিলেক্ট করলাম, ক্রিয়েট দিলাম, আমার এখানে দেখেন পাশাপাশি কি দুইটা ট্যাব ওপেন হইছে। ঠিক আছে? দুইটা ট্যাব ওপেন হইলো, এন্ড আমি দুইটা ট্যাবেই কাজ করতে পারবো। কিন্তু একটাতে একটাতেই আপনি চাইলে যে এই ট্যাবের গুলো যে এইখানে যে শো করবে বিষয়টা তা না, দুইটা আলাদা আলাদা ট্যাব। এটা কিছুটা ব্রাউজারের মতন, আমরা ব্রাউজারে যেমন মাল্টিপল ট্যাব ওপেন করি না, এইখানেও হচ্ছে মাল্টিপল ট্যাব আপনি চাইলে ওপেন করতে পারবেন, মাল্টিপল ট্যাব নিয়ে আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা আপনি ফাইল থেকে ওপেন করেও পারবেন, যেভাবে আমরা ইমেজ ওপেন, আপনি যদি এখন ইমেজ ওপেন করেন দেখবেন যে নতুন একটা ট্যাব ওপেন হয়েছে। এটা কেটে দেই, এখন আপনি নতুন একটা আর্টবোর্ড নিতে গেলেন, ফাইল থেকে নিয়ে গেলেন, আপনি নতুন একটা আর্টবোর্ড সেট আপ করলেন, সেখানেও একটা নতুন ট্যাব ওপেন হয়েছে। কিছুটা ব্রাউজারের মতন, এন্ড আপনি মাল্টিপল ট্যাবে কাজ করতে পারবেন। তবে একটা ট্যাবের কাজ আরেকটা ট্যাবে আসবে না, শো করবে না। এই হলো গিয়ে বিষয়। ট্যাবের বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছেন। এইবার মেইনলি আমরা যে ইমেজটা আনলাম, ডিজাইন করলাম, আর্টবোর্ড সব কিছু বুঝলাম, কিন্তু সেভ করব কিভাবে, এন্ড সেভের ফরম্যাটগুলো কি কি হবে, এটা একটু মনোযোগ দিয়ে দেখেন। বিষয়টা হচ্ছে আপনি ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর এখানে দেখবেন সেভ অ্যাজ আছে, এই যে সেভ অ্যাজ, সেভ অ্যাজ আছে। তো সেভ অ্যাজে ক্লিক করার পরে আপনি এখানের মধ্যে মাল্টিপল ফরম্যাট পাবেন, এখানে 4-5টা ফরম্যাট পাবেন, আর এখানে ফাইলকে রিনেম করার অপশন পাবেন।
তো রিনেম করার অপশনটা সবার কাছে কমন, সবাই জানেন যে রিনেম কিভাবে করতে হয় কম বেশি। তো এখানের মধ্যে সেভ অ্যাজ যে টাইপটা, এই টাইপের মধ্যে আমরা মূলত দুইটা ফরম্যাটে সেভ করি। যদি ক্লায়েন্টকে ডেলিভারি করতে হয় সেই ক্ষেত্রে, যদি আপনি কাজটাকে সেভ করে রাখতে চান সেই ক্ষেত্রে ফটোশপ পিএসডি পিডিডি পিএসডিটি যেটা আছে এই ফরম্যাটটাকে সিলেক্ট করে জাস্ট সেভ দিয়ে দিবেন, নামটা চেঞ্জ করে সেভ দিয়ে দিবেন, তাইলেই এটা এই ফরম্যাটে সেভ হবে, ফটোশপ পিএসডি ফরম্যাটে সেভ হবে। ফটোশপ পিএসডি ফরম্যাট হচ্ছে ফটোশপের সোর্স ফাইল। যদি আপনাকে কেউ বলে যে আপনি ডিজাইনের সোর্স ফাইল দেন, সেই ক্ষেত্রে আপনি ফটোশপে করলে ফটোশপের পিএসডি ফরম্যাটটা দিবেন। কথাটা আবার বলি, যদি কেউ আপনাকে বলে যে আমাকে ডিজাইনের সোর্স ফাইল দেন অ্যান্ড ডিজাইনটা যদি আপনি ফটোশপে করে থাকেন, তাহলে আপনি এটা পিএসডি ফরম্যাটে দিবেন। যেমন এই যে ফটোশপ ডট পিএসডি, এখানে কিন্তু পিএসডি লেখা আছে, সো আপনি পিএসডি ফরম্যাটে দিবেন। যদি আমি এই ফাইলটার প্রপার্টিজ দেখি, এই যে ফাইলটা দেখতেছেন এটা যদি প্রপার্টিজে দেখি, এটা কি ফরম্যাটে আছে, পিএসডি ফরম্যাটে আছে। তার মানে এটা ফটোশপের সোর্স ফাইল। তো আপনি ফটোশপের সোর্স ফাইলে কখন সেভ করবেন, যখন আপনি একটা ডিজাইন করছেন, সেটাকে আপনি সেভ করে রাখতে যাচ্ছেন পরবর্তীতে এডিট করার জন্য। তো এডিট করার জন্য আপনি এটাকে পিএসডি ফরম্যাটে সেভ করবেন। ঠিক আছে, আর পিএসডি ফরম্যাটে সেভ করলে আপনার আইকনটা ঠিক এরকম শো করবে। এরপরে আপনি যদি ক্লায়েন্ট ডেলিভারি দিতে চান, আপনি তো পিএসডি ফরম্যাটে সেভ করলেনই, আপনি ফাইল থেকে সেভ অ্যাজে যাবেন, অ্যান্ড এইখান থেকে পিএসডি ফরম্যাট সেভ করার পরে আবারও যাবেন আর কি। তো ফটোশপ পিডিএফ এটা সেভ করবেন। অ্যান্ড পিডিএফ ফরম্যাটের আইকন এক এক রকম, এক একজনের পিসিতে এক এক রকম হইতে পারে, কারণ আমরা পিডিএফ ওপেন করার জন্য কেউ ব্রাউজার ইউজ করি, কেউ হচ্ছে কোনো অ্যাডোব অ্যাব্রোকেট রিডার ইউজ করি, কেউ ডব্লিউপিএস অফিস ইউজ করি, কেউ মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল ইউজ করি। সো এক একজন এক একটা ইউজ করে দিই বিধায় এক একজনেরটাতে এক এক রকমের আইকন শো করতে পারে, কিন্তু ফরম্যাটটা কিন্তু ডট পিডিএফই হবে। সো ফটোশপের মধ্যে সেভ অ্যাজে গিয়ে আপনারা ঠিক এই দুইটা ফরম্যাটে সেভ করতে পারেন বা করবেন। বুঝতে পারছেন সবাই কখন কোন ইয়াতে? না, নেক্সট এডিটের জন্য পিএনজি ইউজ করতে পারবেন না, ওইটাতে আসতেছি, একটু ওয়েট করেন। সবাই কি বুঝতে পারছেন যে আহ, দুইটা ফরম্যাটে সেভ করবেন কি কি? একটা হচ্ছে ফটোশপ পিডিএফ আর একটা হচ্ছে ফটোশপ পিএসডি। পিডিএফটা তখনই করবেন যখন ক্লায়েন্টকে ডেলিভারি করবেন তখন, এছাড়া পিডিএফ ফরম্যাটে সেভের দরকার নেই। ক্লায়েন্ট ডেলিভারি হইতে পারে, নিজের কাজ হইতে পারে, আপনি একটা ডিজাইনকে যদি প্রিন্টের জন্য দেন সেই ক্ষেত্রে আপনাকে পিডিএফ ফরম্যাটে সেভ করে দিতে হবে। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। এইবার প্রিভিউ ইমেজ কোনটা, আপনি যখন হচ্ছে এই যে আমি ধরেন এটাকে ধরি, এটাকে বড় করে নেই, বড় করলাম, এখন ধরেন এই ইমেজটাকে আপনি সেভ করবেন, এটা আপনার ডিজাইন। আপনি হচ্ছে ফাইল থেকে এক্সপোর্টে যাবেন, আপনি প্রিভিউ ফাইল সেভ করতেছেন, এটা মাথায় রেখেন, এডিটেবল ফাইল না কিন্তু, আপনি প্রিভিউ ফাইল সেভ করতেছেন। প্রিভিউ ফাইল কখনোই এডিটেবল হয় না। তো আপনি ফাইল থেকে এক্সপোর্টে যাবেন, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজে যাবেন। এক্সপোর্ট অ্যাজে যাওয়ার পরে আপনার সামনে একটা পপ আপ আসবে, একটা একটা ট্যাব ওপেন হবে, নতুন করে একটা ট্যাব ওপেন হবে। সেখানের মধ্যে এই যে উপরের ফাইল সেটিংস, ফাইল সেটিংস থেকে আপনি দেখবেন যে এখানে তিনটা ফরম্যাট আছে, পিএনজি জেপিজি গিফ। আমরা মূলত পিএনজি অ্যান্ড জেপিজি ফরম্যাটেই সেভ করি, অন্য কোনো ফরম্যাট আমাদের সেভ করা লাগে না। সো আমরা পিএনজি অথবা জেপিজি, ফার্স্টে জেপিজিটাই বুঝাই। জেপিজি, জেপিজিটা হচ্ছে কি আপনার নন ট্রান্সপারেন্ট বা হচ্ছে সলিড ব্যাকগ্রাউন্ডের একটা ফাইল। কারণ এই যে দেখেন এখানের মধ্যে কি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে, যদি আমার ব্যাকগ্রাউন্ডে কিছু না থাকতো পিএনজি দিলে এটা ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে যেত। আমরা লোগো, তারপর অনেক ডিজাইন হচ্ছে পিএনজি ফরম্যাটে সেভ করি অ্যাজ এ ট্রান্সপারেন্ট ডিজাইন হিসাবে। আচ্ছা, জেপিজি ইমেজ সিলেক্ট করার পরে আপনি এখান থেকে অবশ্যই কোয়ালিটিটাকে হাই করে দিবেন। অ্যান্ড এখানের মধ্যে আপনার অ্যাকচুয়ালি ফাইল সাইজটা শো করতেছে 1920 x 1080 পিক্সেল, যেটা আমরা শুরুতে নিছিলাম, সবার হয়তো বা মনে আছে। অ্যান্ড আপনার ধরেন রেজুলেশন কম কোনো ইমেজের, হয় না যে রেজুলেশন খারাপ, এডিট করছেন, ধরেন 100 বাই 100 পিক্সেলের একটা ছবি, এটা খুব লো রেজুলেশন, এটাকে আপনি চাইলে যে স্কেল লেখা আছে এই স্কেল থেকে আপনি আপ করে দিতে পারেন। তবে এই যে 1920 x 1080 এটাকে যদি আপনি আপ করে 500% দিয়ে দেন, এই ছবি সেভ করতে গেলে আপনার পিসি হ্যাং করে ক্র্যাশ করবে, কারণ এটা অনেক বেশি রেজুলেশন, এত বেশি রেজুলেশন দেওয়া যাবে না। দেখেন অলরেডি পিসি অলরেডি একটু একটু ল্যাগ করা শুরু করছে। তো আপনি 125 করতে পারেন, এটা সহনশীল পর্যায়ে আছে। তো আপনি এখান থেকে যে কোনো ইমেজের রেজুলেশনকে আপস্কেল করতে পারেন, আবার চাইলে ডাউন স্কেলও করতে পারেন। যে আপনার যদি এখানে অনেক হাই রেজুলেশন হয় আপনি রেজুলেশন ডাউন করবেন, আপনি জাস্ট এখান থেকে যদি রেজুলেশন কমায় দেন তো কমে যাবে। আপনি জাস্ট এখান থেকে রেজুলেশন কমায় দিলে অটোমেটিক কমে যাবে। ধরেন এখানে 2400 আছে না, আমি ধরেন যে 1000 দিলাম,
এখন যদি ব্ল্যাঙ্ক একটা জায়গায় ক্লিক করার সাথে সাথে দেখেন আমার রেজুলেশন কমে গেল, অ্যান্ড কত পার্সেন্ট স্কেলে চলে আসছে, এটা 52% স্কেলে চলে আসছে। আর আপনি যদি 52% স্কেল থেকে আপনি 20% স্কেলও মুভ করতে পারেন জাস্ট লিখে। সো এইভাবে আপনি জাস্ট ইমেজের রেজুলেশনটাকে আপ ডাউন করতে পারেন। অ্যান্ড কোয়ালিটি মাস্ট বি হাই দিয়ে রাখবেন। কিন্তু হাই দিলেও লাভ হবে না, যদি রেজুলেশন আপনি ডাউন করে দেন তাহলে রেজুলেশন কমেই যাবে, রেজুলেশন কমেই সেভ হবে। এটা গেল জেপিজির ব্যাপার। এইবার হচ্ছে পিএনজি। পিএনজি সিলেক্ট করলে, ও বাই দ্য ওয়ে, জেপিজি সিলেক্ট করার পরে কিন্তু এটা সেভ হয় নাই, আপনাকে এক্সপোর্টে ক্লিক করতে হবে, তখন গিয়ে এটা সেভ হবে। এছাড়া এখানে কোনো কিছুতে আপনারা হাত দিবেন না, যা আছে যেভাবে আছে সেভাবেই থাকবে। এবার আসি পিএনজিতে। পিএনজিতে যাওয়ার পরে আপনারা অবশ্যই এখানে ট্রান্সপারেন্সি এটা যাতে অলওয়েজ অন থাকে। এটা যদি অন না থাকে তাহলে এটা জেপিজির মতন রিয়েক্ট করবে, তো আলটিমেটলি তো লাভ হবে না। আপনার হচ্ছে পিএনজি ফরম্যাটের মধ্যে অবশ্যই এটা ট্রান্সপারেন্সি এই টিক মার্কটা দিতে হবে। এখন পিএনজিতে কিরকম হয় সেটা দেখাই। জেপিজিতে যেমন হচ্ছে আপনারা দেখলেন এখানে হোয়াইট বর্ডারটা দেখা যাচ্ছে, তাই না? আমি যদি এই লেয়ারটাকে আই অফ করে দেই অ্যান্ড ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ এ যাই, অ্যান্ড এখান থেকে পিএনজি সেট করি, দেখেন এখানে কি বক্স বক্স আসতেছে। বক্স বক্স মানে হচ্ছে এটা ট্রান্সপারেন্ট। আপনি ট্রান্সপারেন্সি এটা উঠায় দেন, দেখবেন এটা হোয়াইট হয়ে গেছে, তার মানে এটা জেপিজির মতন রিঅ্যাক্ট করতেছে। সো আপনার ট্রান্সপারেন্সিটা পিএনজি ফরম্যাটে অলওয়েজ থাকবে, অ্যান্ড পিএনজি হচ্ছে ট্রান্সপারেন্ট ভার্সন। এটা তখনই বুঝতে পারবেন পিএনজি কিভাবে কাজ করতেছে যখন আপনি কোনো লোগো ডিজাইন করবেন অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে আপনি কিছু রাখবেন না, লাইক হোয়াইট কালার, ব্ল্যাক কালার, ব্লু কালার, কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, তখন হচ্ছে আপনার পিএনজি ফরম্যাটে জিনিসটা সেভ হবে। বুঝতে পারছেন সবাই? জেপিজি, পিএনজি অ্যান্ড কি কি ফরম্যাটে সেভ করবেন। একটা জিনিস জেনে রাখা ভালো, জেপিজি অ্যান্ড পিএনজি হচ্ছে আপনার প্রিভিউ ফাইল, এটা আপনার এডিটেবল ফরম্যাট না। এডিটেবল ফরম্যাট হচ্ছে ফটোশপ পিএসডি অ্যান্ড পিডিএফ, এগুলো হচ্ছে এডিটেবল ফরম্যাট। বুঝতে পারছেন? ওকে, ফাইল সেভের বিষয়টা বুঝছেন। আচ্ছা, লেয়ার প্যানেল নিয়ে একটু ডিসকাস করি। আমি শুরুতেই বলছি যে ফটোশপে যে কোনো কিছু করতে গেলে আপনার লেয়ার প্যানেলে বারবার আসতে হবে। তো এই যে লেয়ার প্যানেলটা, এইটা আপনারা একটু ভালো মতন বুঝেন। লেয়ার প্যানেলের মধ্যে না গিফের কোনো কাজ আমাদের নাই। গিফটটা মূলত অ্যানিমেশন ফরম্যাট হয়, অ্যানিমেশনের ফরম্যাট হয়, অ্যানিমেশন আমাদের কাজে নাই, ফটোশপে এখন আর কেউ কিছু করে না এগুলা। তো আমাদের ওগুলার কোনো কাজে লাগে না আর কি গিফট ফরম্যাটটা। আচ্ছা, এইখানে আমি বললাম তো জেপিজির হচ্ছে সলিড ব্যাকগ্রাউন্ড থাকে আর পিএনজি হচ্ছে ট্রান্সপারেন্ট। আচ্ছা, লেয়ার প্যানেলটা একটু বুঝেন। লেয়ার প্যানেলের মধ্যে এখানে অনেকগুলো ছোট ছোট টুল আছে, তাই না? কিন্তু আপনার মূলত লেয়ার প্যানেলের মধ্যে আমাদের সবগুলো কাজে লাগে না, আমাদের কিছু কিছু জিনিস কাজে লাগে। সেটা হচ্ছে যে আমরা এইখানের মধ্যে লেয়ার প্যানেলের ঠিক নিচের থেকে যে প্লাস আইকনটা আছে বক্সের মাঝখানে, এটা দিয়ে আমরা নতুন নতুন লেয়ার নেই, এটা আপনাদেরকে বলা হয়েছে। ডিলেট আইকন থেকে আমরা ডিলেট করি, এটাও জানেন আপনারা। এখন লেয়ারের মধ্যে যেটা টেক্সট, এটা আপনি চাইলে রিনেম করতে পারেন, ঠিক আছে? ডবল ক্লিক করলে আপনি চাইলে লেয়ারের নামগুলো রিনেম করতে পারবেন বুঝার স্বার্থে, ঠিক আছে? আর এই যে বক্সগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কি লেয়ার থাম্বনেইল। যখন আমরা মেইন ডিজাইনে বা মেইন ক্লাসগুলোতে যাব তখন যেন আমার বলতে না হয় যে কোনটা লেয়ার থাম্বনেইল, সাপোর্টে আসবেন যাতে বললে বুঝেন লেয়ার থাম্বনেইল কোনটা, এটা মাথায় ঢুকায় রাখেন, ঠিক আছে? এটা হচ্ছে লেয়ার থাম্বনেইল আর এটা হচ্ছে লেয়ার, পুরো বারটা হচ্ছে লেয়ার আর এই বক্সটা হচ্ছে লেয়ার থাম্বনেইল। এখানে আপনারা অপাসিটি পাবেন। অপাসিটি মেইনলি হচ্ছে কোনো লেয়ারের যে ভিজিবিলিটি এটা কমানো বাড়ানো। 100% তো ম্যাক্সিমাম, আপনি যেটাকে কমায় দেন দেখেন এটা ট্রান্সপারেন্ট টাইপ হয়ে যাবে, হালকা হয়ে যাবে, ঠিক আছে? এটা হালকা হয়ে যাবে। আপনি যে আরো কমান আরো কমে যাবে। এটাকে আপনার হালকা বা ডিপ কালার বা অ্যাকচুয়াল ভিজিবিলিটি আনার জন্য আমরা অপাসিটি ইউজ করি। আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড লেয়ার প্যানেলের মধ্যে কয় ধরনের লেয়ার থাকতে পারে, কয় ধরনের আইকন আমরা দেখতে পারি। যেটাতে কিছু থাকবে না লেয়ার থাম্বনেলের মধ্যে সেটা হচ্ছে রাস্টারাইজ, যেটার মধ্যে একটা ডকুমেন্ট টাইপের আইকন থাকবে সেটা হচ্ছে গিয়ে স্মার্ট অবজেক্ট, অ্যান্ড যেটাতে চার কোণ একটা বক্সের মতন থাকবে, চারদিকেই হচ্ছে একটা বল বল, চারটা বল থাকবে চার কর্নারে, সেটা হচ্ছে শেপ। শেপটা নিয়ে মাথা ব্যথার দরকার নেই, শেপটা পরে আসবে, ঠিক আছে? এই হলো আমাদের লেয়ার প্যানেলের কাজ। অ্যান্ড লেয়ার প্যানেলের আরও কিছু কাজ আছে, শুধু যে নিউ লেয়ার অ্যান্ড হচ্ছে আপনার ডিলেট লেয়ার এটা না। এখানের মধ্যে আপনাদের অনেকগুলো ক্রিয়েট, দেখি জানো, এখানে ফিল্টার দেওয়া বা কোনো ইফেক্ট দেওয়ার জন্য আছে, লেয়ার মাস্কিংয়ের টুল আছে, কোনো ইফেক্ট দেওয়ার জন্য আছে। এটা হচ্ছে মূলত কালার ঠিক করে,
ফিল কালারটা ঠিক করে। এখানে এফএক্স লেখা যেটা সেটা হচ্ছে আপনার ফিল্টার বা বিভিন্ন ধরনের ইফেক্ট দেয়। আর পাশের যেটা এটা হচ্ছে হলো গিয়ে মাস্কিং লেয়ার। এগুলো ধাপে ধাপে আপনারা শিখবেন। এই হচ্ছে গিয়ে টোটাল লেয়ার প্যানেলের কাজ, শুধুমাত্র লেয়ার প্যানেলের কাজ। এন্ড আপনাদের এখানে যাবতীয় কাজগুলোর কন্ট্রোল প্যানেল এখানেও আপনারা পাবেন, এই প্রপার্টিজ প্যানেলে পাবেন। ওকে, সবাই কি লেয়ার প্যানেল নিয়ে ক্লিয়ার? বুঝতে পারছেন? জি। আচ্ছা, আমাকে একটা মিনিট একটু ব্রেক দিন, 1 বা 2 মিনিট, আমি একটু আসতেছি, মাইকটা একটু অফ করলাম। আচ্ছা, আপনাদেরকে টাইম দেওয়ার জন্য ধন্যবাদ। একটু মেসেজ দেখি, ভাইয়া লেয়ারের থাম্বনেল জিনিসটা বুঝি নাই। আচ্ছা, লেয়ার থাম্বনেলের বিষয়টা হচ্ছে কি, দেখেন আপনি যখন একটা নতুন লেয়ার নিচ্ছেন, এখানে নাম লেখা উঠতেছে কি লেয়ার 2। আপনি যখন এটাকে সিলেক্ট করতেছেন, দেখেন পুরোটা সিলেক্ট হয়ে আছে না? কারণ পুরোটা সিলেক্টের মধ্যে এই যে পুরো পার্টটাই হচ্ছে লেয়ার, কিন্তু লেয়ারটার মধ্যে কি আছে সেটা দেখার জন্য যে এই যে ছোট্ট একটা বক্স দেওয়া হয়েছে, এইটা হচ্ছে লেয়ার থাম্বনেইল। ঠিক আছে, এটা হচ্ছে লেয়ার থাম্বনেইল। আমাদের বিভিন্ন কাজের মধ্যে আমাদের লেয়ার থাম্বনেইলকে সিলেক্ট করা লাগে। লেয়ার থাম্বনেইলে কেন সিলেক্ট করা লাগে, যে এই লেয়ারটার মধ্যে কি কি জিনিস আছে সেটা সিলেক্ট করার জন্য আমরা লেয়ার থাম্বনেইলেই ক্লিক করি মূলত। লাইক আমার এই লেয়ার থাম্বনেইলে কি আছে, কন্ট্রোল প্রেস করে যখন সিলেক্ট করলাম, দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে। এখন সিলেক্টের বিষয়টা আপনারা বুঝবেন না, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আপনি সিলেকশনটা বুঝবেন, কারণ নেক্সট ক্লাসটা আমাদের সিলেকশন টুল নিয়ে থাকবে। ঠিক আছে? তো লেয়ার থাম্বনেলটা একটু বুঝে রাখেন, যে এখানে যে উইন্ডোটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে মূলত লেয়ার থাম্বনেল। এখন নর্মালি ইউটিউবে ভিডিও দেখতে গেলে আপনি যে থাম্বনেলটা দেখেন, ওই থাম্বনেলের মধ্যে দেখে আমরা কি বুঝি এটার মধ্যে কি আছে বা ভিডিওটার টপিকটা কি, এইটাও সেম জিনিস। ঠিক আছে? আচ্ছা, কি হয়েছে, লিঙ্ক প্রবলেম জয়েন করতে লেট হয়েছে নাকি? আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাচ্ছি, এই কোর্সে কি শুধু ফটোশপের নাকি? ফার্স্ট অফ অল, কোর্সটা শুধু ফটোশপের না, ইলাস্ট্রেটরও আছে, সাথে মার্কেট প্লেসও আছে।
আর ক্লাস 8টা থেকে ফিক্সড হবে, 10টায় এই ব্যাচটা না। যদি আপনার 10টায় ক্লাস করা লাগে সেই ক্ষেত্রে আপনি অফিসে যোগাযোগ করে নতুন কোনো ব্যাচে শিফট করতে পারেন। কারণ হচ্ছে নতুন ব্যাচ ছাড়া পুরাতন ব্যাচের মধ্যে সব ইলাস্ট্রেটর চলে গেছে, ফটোশপের ব্যাচ মাত্র এই একটাই আছে। ঠিক আছে? আর যারা ফটোশপে আছে তাদেরও মনে হয় একটা দুইটা ক্লাস পরে ইলাস্ট্রেটর চলে যাবে, তার মধ্যে ক্লাসও শেষ। ইন্ট্রোডাকশনটা বললাম না যে রাস্টার গ্রাফিক্স, বলছি তো ফটোশপের ইন্ট্রোডাকশন। ফটোশপে যত কাজ করবেন সব হচ্ছে ইমেজ, ইমেজ নিয়ে যত ধরনের কাজ আছে, ইমেজের মধ্যে যত ধরনের কালার নিয়ে কাজ করতে চান সব হচ্ছে ফটোশপে করতে হবে। আচ্ছা, জুমের জুমের বিষয়টা হচ্ছে আপনি কিবোর্ড থেকে অল্ট বাটন প্রেস করে আপনি যখন মাউসের স্ক্রোলটাকে সামনের দিকে নেবেন তখন এটা জুম হবে, এবং পেছন দিকে নেবেন তখন এটা জুম আউট হবে। আর নেভিগেশনের জন্য আছে স্পেস বার প্রেস করে এটা ডানে বামে মুভ করতে পারবেন। ঠিক আছে? শুধুমাত্র অ্যাটাচড ফটোটা তো জুম করতে পারবেন না, আপনার পুরো আর্টবোর্ডটা জুম হবে। এখানে স্পেসিফিক শুধু আপনার জুম ইন জুম আউট হয় না। যদি আপনি বলেন যে এটা ছোট বড় করার, অ্যাটাচডের যেটা আনছি আমরা, এটা প্লেস করে যেটা আনছি সেটা ছোট বড় করার জন্য, সেটা আপনি কন্ট্রোল টি দিবেন, অ্যান্ড কিবোর্ড থেকে অল্টার বাটনটা প্রেস করতে হবে আবারও করে, দেখবেন যে অ্যারোটা চেঞ্জ হচ্ছে, এই কর্নার বক্সটার মধ্যে নিলে অ্যারোটা চেঞ্জ হচ্ছে। ক্লিক করে যখন ছোট একটু ভিতর দিকে ড্র্যাগ করবেন তখন দেখবেন এটা ছোট হচ্ছে, ক্লিক করে আবার যখন ইয়া করবেন এটা বড় হচ্ছে। এইভাবে অ্যাটাচড ইমেজটাকে ছোট বড় করতে পারেন, কিন্তু এটা জুম ইন জুম আউট না, এটা হচ্ছে আমরা ছোট বড় করি। এটা জুম ইন জুম আউট না। জুম ইন জুম আউট মূলত আপনার ওই অল্টার প্রেস করে মাউস স্ক্রোল করে জুম ইন অ্যান্ড জুম আউট করতে হবে। ঠিক আছে? আর এইভাবে কন্ট্রোল টি দিয়ে যখন আমরা কোনো ডকুমেন্ট বা কোনো ইমেজকে যখন ছোট বড় করি, ওই মোমেন্টে অনেক সময় আর কি মূলত আমাদের হচ্ছে রেজলিউশন নষ্ট হয়ে যেতে পারে। ফটোশপের ক্লাস সবগুলো শেষ হওয়ার পর ইলাস্ট্রেটর শুরু হবে। আজকে তো ফটোশপ হবে না, তাই না? আর এটা হচ্ছে আপনাদের মডিউল, আমি মেইনলি হচ্ছে আপনাদের মডিউল ধরে ধরেই আগাবো, তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জিনিস আমরা হচ্ছে একসাথে মার্চ করে ফেলবো। লাইক একটু আগে থেকে বলে দেই, ম্যানুপুলেশন অ্যান্ড লেয়ার মাস্কিং আর সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, এই জিনিসগুলো হচ্ছে আপনাদের দুইটা ক্লাস একসাথে হবে। আমাদের মডিউলটা একটু ছোট হয়েছে বা ছোট হবে কারণ এই দুইটা ক্লাস একসাথে হবে। তারপর হচ্ছে এই যে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট, গিগ ক্রিয়েট, এই জিনিসগুলো আপনাদের অ্যাকচুয়ালি ইয়া হবে না, ফটোশপের পরে হবে না, এটা আপনাদের ইলাস্ট্রেটরের মাঝামাঝি পর্যায়ে গিয়ে হবে। রিজন আছে, ফটোশপ দিয়ে আপনি ফাইবারের মতন মার্কেট প্লেস বা ফ্রিল্যান্সারের মতন মার্কেট প্লেসে কাজ করতে পারবেন না। ঠিক আছে? তো আপনাকে একটু একদম স্ট্যাবল বা এস্টাবলিশ পর্যায়ে নিয়ে গিয়েই আপনাকে মার্কেট প্লেস বুঝায় দেওয়া হবে, কিভাবে কাজ করবেন দেখা দেওয়া হবে। বলে রাখা ভালো যে যদি কোনো দিনও আমার ফাইবারে প্রজেক্ট থাকে বা ফ্রিলান্সার.কমে যদি কোনো কাজ থাকে, সেই দিন আপনাদের ক্লাসের টপিক অফ করে আমি আপনাদেরকে নিয়ে ওই টপিকটা ডিজাইন করব, যাতে করে আপনার রিয়েল টাইম প্রজেক্টও বুঝতে পারেন। ঠিক আছে? এই আর কি। স্যার কি ইলাস্ট্রেটরের ক্লাস হবে না? ইলাস্ট্রেটরের ক্লাস আজকে কেন? ফটোশপের আপনাদের 10টা ক্লাস শেষ হওয়ার পর একটা একটা করে শেষ হবে। আমি আজকে ফটোশপ কালকে ইলাস্ট্রেটর, এইভাবে তো হবে না, তাই না? একটা করে শেষ হবে, একটা একটা করে শেষ হবে। আগে ফটোশপ শেষ হবে কমপ্লিটলি, তারপরে হচ্ছে আপনার ইয়া শেষ হবে। আচ্ছা, একটা মিনিট টাইম দিন। আচ্ছা, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছিল।
কোর্স আউটলাইনটা আমি দিব, অবশ্যই দিব, কিন্তু কয়েকটা ক্লাস যাওয়ার পরে। আর এই আজকের যে ক্লাসটা, এই ক্লাসটার রেকর্ডিংটা আমি আপনাদেরকে একটা ইউটিউব চ্যানেলে নতুন একটা প্লে লিস্ট করে তারপরে দিব, ঠিক আছে? আপনাদেরকে হচ্ছে এটা কোর্স মডেলও দেওয়া হবে, আপনারা কোর্সে জয়েন হচ্ছেন, কোর্স মডেল অবশ্যই পাবেন, কিন্তু কিছুদিন পরে, এখন না, ঠিক আছে? আর ক্লাস শুধু 8টাতেই হবে, এই কোশ্চেন তো ইরিলিভেন্ট কোশ্চেন হয়ে গেল না? আপনাদের ব্যাচের টাইমটা গ্রুপের মধ্যে ক্লিয়ারলি বলা আছে, 3-4 জন সেম কোশ্চেনটা করলেন কেন? ক্লাস টাইম তো ফিক্সড টাইম 8টার সময়, আপনাদেরকে তো বেবি বলা হয়েছে, অ্যান্ড ইয়াতে তো বলা আছে, তাহলে এই কোশ্চেনটা কেন বারবার আসতেছে? এখানে সুন্দরভাবে বলা আছে রবিবার ও মঙ্গলবার রাত 8টায়। আপনারা কি পোস্ট পড়েন না? আচ্ছা, জয়েন করতে পারেন নাই, একটু টাইম মতন জয়েন করবেন। আর আগের যেই ইয়াটা ছিল, আগের যেই, ওইটা আমি রিমুভ করে দিছি, স্যার হয়তো বা ডিলিট করে নাই, যাই হোক আমি এটা রিমুভ করে দিছি। তো আপনারা এই লিঙ্কটা থেকেই জয়েন করবেন, এবং আপনারা এই লিঙ্কটা পারলে সেভ করে রাখেন, ঠিক আছে? আর আমি নতুন একটা প্লে লিস্ট ক্রিয়েট করে দিব, যাতে করে আপনাদের একটা ইয়া হয় আর কি, রেকর্ডিংগুলো যাতে পান। সো রেকর্ডিংটাও এখানে ফিচার পোস্টে অ্যাড করে সবাইকে লাস্টের মতন মেনশন করে দিব, ওকে? কোথায় যেন মেনশন করছিলাম আপনাদেরকে, যেখানেই হোক, এই যে এখানে এরকম ভাবে মেনশন করে দিব, ঠিক আছে? হ্যাঁ, ক্লাসটা রিভিউ করবো ভাই, আমাদের ক্লাস টপিকটা অনেক আগেই শেষ হয়ে গেছে, সো সমস্যা নেই, আমি ক্লাসটা রিভিউ করবো। আরেকটা ক্লাস শেষ হবে তো, আরেকটা স্যারের শুরু হবে আর কি, ওইটাতে একটু সমস্যা, ওইটা আমি একটু দেখে আমি আবার রিভিউ করে দিচ্ছি, আমাকে জাস্ট 2টা মিনিট টাইম দিবেন, ওকে? আচ্ছা, আমাদের, আমি একটু মাইকটা অফ রাখছিলাম অ্যাকচুয়ালি, সরি। আজকে অ্যাকচুয়ালি কোনো বাড়ির কাজ না, তো বাড়ির কাজটা হচ্ছে নেক্সট ক্লাস থেকে থাকবে, ঠিক আছে? আর বাড়ির কাজটা তো থাকবে না, সাউন্ড আমি অফ রাখছিলাম, ওই যে আপনাদের, আমাদের ব্যাচের হচ্ছে ড্রিমল্যান্ড আইটিতে ইউআইইউএক্স এর ক্লাস আছে। তো ইউআইইউএক্স এর ক্লাসটা যিনি নেয়, ওনার বাসায় আজকে একটু প্রবলেম, যার কারণে মেইনলি উনি আজকে ক্লাসটা নিতে পারবে না, এটাই আর কি ওনার স্টুডেন্টদেরকে জানাই দিলাম। এটার জন্য আর কি আমাকে একটু ইয়া করতে হয়েছে আর কি, অন্য একটা ডিভাইস থেকে জয়েন করছি তো, সো এই জন্য আর কি মাইকটা অফ ছিল। আচ্ছা, আমরা ফটোশপটা আবার একটু রিভিউ করি মডেল ধরে ধরে। আমরা ফটোশপে ডকুমেন্ট নিলাম কিভাবে? আমরা ফাইল থেকে নিউয়ে গিয়েছি, নিউয়ে গিয়ে এখান থেকে আমরা প্রিন্ট নেই বা ওয়েব নেই, যেটাই নেই না কেন সেইটা আমরা নিব। এখান থেকে আমরা কাস্টম সাইজ নিতে পারি, ওকে? অ্যান্ড কাস্টম সাইজ নেওয়ার সময় যদি ওয়েব ভার্সন হয় আপনার ডকুমেন্ট হবে পিক্সেলে, যদি আপনার প্রিন্ট মিডিয়া হয় ডকুমেন্ট হবে কিসে, ইঞ্চিতে। এগুলো নোট করে রাখবেন।
আর প্রিন্ট মিডিয়া হইলে আমাদের কালার মোড কি হবে, সিএমওয়াইকে রেজুলেশন হবে 300। যদি এটা 8 জিবি কালার মোডে হয় কি হইতে হবে, সেটা সেটা ডিজিটাল মিডিয়া হইতে হবে। ডিজিটাল প্রিন্ট মিডিয়া, ডিজিটাল মিডিয়া হইলে সেটা হচ্ছে 8 জিবি কালার মোড হবে অ্যান্ড রেজুলেশন হবে কি 72। ঠিক আছে। আর ওয়েবের জন্য পিক্সেল, প্রিন্টের জন্য ইঞ্চি। গেল। এইখানে 8 বিটকে কোনো দিন হাতাবেন না বা হাত দিবেন না, এটা থেকে যত দূরে থাকতে পারেন। এটা কোনো চেঞ্জ করবেন না। আর ডকুমেন্ট নেওয়ার সময় ওরিয়েন্টেশনটা ঠিক আছে কিনা চেক করে নেবেন। ওকে। আর আর্টবোর্ডে যে চেক বক্সটা আছে সেটা আনচেক করে দিয়ে জাস্ট ক্রিয়েট দিবেন। তাহলে আপনার পারফেক্ট একটা ডকুমেন্ট আসবে। হ্যাঁ ভাই, সব ক্লাসের রেকর্ডিং দেওয়া হবে। আচ্ছা, এই গেল আমাদের ডকুমেন্ট সেট আপ। সরি। এখন এইখানের মধ্যে উপরে যেগুলো আছে এগুলো হচ্ছে মেনু বার, আর এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, এগুলো হচ্ছে টুল বার। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে টুল বার। এই হলো আপনাদের ফটোশপের ইন্ট্রোডাকশন। এবার ফটোশপ কি নিয়ে কাজ করে? ফটোশপ পিক্সেল ওরিয়েন্টেড গ্রাফিক্স বা রাস্টার নিয়ে কাজ করে। আর অ্যাকচুয়ালি পিক্সেল ওরিয়েন্টেড গ্রাফিক্সকে আমরা রাস্টার গ্রাফিক্স বলি। রাস্টার গ্রাফিক্স হচ্ছে আমাদের টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে। আমরা যেমন হচ্ছে যদি রাস্তা দিয়ে চলতে যাই, আমরা স্পিড ব্রেকারে অনেক সময় আইল্যান্ড বলি না, প্রচলিত ভাষা হচ্ছে আইল্যান্ড। আর আমরা হচ্ছে অ্যাকচুয়ালি যদি বলি সেটা হচ্ছে কি, স্পিড ব্রেকার, তাই তো? তো আমরা যখন ডিজাইন করি বা সবার আর কি পাবলিকলি পরিচিত হচ্ছে পিক্সেল নামে বা পিক্সেল ওরিয়েন্টেড গ্রাফিক্স, কিন্তু আমরা যারা ডিজাইনার আছি আমরা এটাকে রাস্টার গ্রাফিক্স বলে থাকি। পিক্সেল ওরিয়েন্টেড যত গ্রাফিক্স আছে সবগুলোকে আমরা রাস্টার গ্রাফিক্স বলি। আর ফটোশপ রাস্টার গ্রাফিক্স নিয়ে কাজ করে। আশা করি রাস্টারের ব্যাপারটা আপনি ক্লিয়ার হয়েছেন। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস আপনাদেরকে বলা হয় নাই, দেখানোও হয় নাই এখন পর্যন্ত। সেটা হচ্ছে, ধরেন আপনার ফটোশপের মধ্যে হুট করে দেখলেন ভাই কিচ্ছু নাই, সব কেমন কেমন জানি গায়েব হয়ে গেছে, হায় হায় পুরো খালি। কি করবেন, কোথা থেকে আনবেন? আপনারা চলে যাবেন উইন্ডোতে। উইন্ডো থেকে ওয়ার্কস্পেস, খেয়াল রাখবেন এটা এসেনশিয়াল আছে কিনা। যদি এসেনশিয়ালে থাকে, এসেনশিয়াল থেকে নিচের দিকে এসে দেখেন রিসেট এসেনশিয়াল নামে একটা অপশন আছে। জাস্ট রিসেট এসেনশিয়ালে ক্লিক করে দেন, আপনার ফটোশপ আবার আগের মতন চলে আসছে। বুঝতে পারছেন কিভাবে ফটোশপ রিসেট করবেন? আজকে মাত্র ফার্স্ট ক্লাস, বিজনেস কার্ড এত তাড়াতাড়ি জেনে কি করবেন? আগে সিলেকশন টুল শিখেন, পেন টুল শিখেন, টাইপ টুল শিখেন, তারপরে বিজনেস কার্ড। বিজনেস কার্ডের সাইজের ব্যাপার আছে, বিজনেস কার্ডের ডকুমেন্ট সেট আপের বিষয় আছে। তারপরে গিয়ে না আপনি বিজনেস কার্ড ডিজাইন করবেন। এই আর কি। সো আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, কিন্তু কোশ্চেন করার আগে আমি আমার হেডফোন আগে কানেক্ট করে নিই, নাহলে আমি আপনাদের কথা শুনবো না। রকিবুল ইসলাম হৃদয় ভাই, আপনার মতন আমিও অবাক। সমস্যা নাই। হ্যাঁ, উইন্ডো থেকে, না উইন্ডো থেকে ওয়ার্কস্পেস, ওয়ার্কস্পেস থেকে এসেনশিয়াল, এসেনশিয়াল সিলেক্ট রাখবেন, দেন হচ্ছে রিসেট এসেনশিয়াল দিবেন। তাহলে হচ্ছে আপনার ডকুমেন্টটা একদম আগের পজিশনে চলে আসবে বা শুরুর পজিশনে চলে আসবে। ঠিক আছে। এই আর কি। আচ্ছা, এখানে বলে রাখা ভালো, আমি কিন্তু বুঝতে পারি কারা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখতেছেন, কারা দেখতেছেন না। ঠিক আছে। অ্যান্ড এই যে আপনারা যারা যারা কোশ্চেন করতেছেন তাদের কিছু কিছু বিষয় বা তাদের নামটা কিন্তু আমার মুখস্থ হয়ে যেতেছে। নাম না মুখস্থ হলেও কিন্তু আপনাদের প্রোফাইল পিকচার দেখে আপনাদেরকে চেনা হয়ে যেতেছে। ঠিক আছে। এই যে চেনা হইতেছে না, এখন এইখানের মধ্যে কয়েকজনকে আমি অলরেডি পয়েন্ট করে ফেলছি। কিভাবে পয়েন্ট করলাম? আমি বুঝতেছি কারা প্রপারভাবে ক্লাসে মনোযোগ দেয় নাই, অ্যান্ড কার কি প্রবলেম আছে, অ্যান্ড কার খুব তাড়া আছে ক্লাস থেকে লিভ নেওয়ার। সব কিছুই কিন্তু আমি বুঝতে পারতেছি। সো কিছু জিনিস মাথায় রাখবেন, ক্লাস টাইম শেষ হলে আমি অলরেডি বলবো যে ক্লাস টাইম শেষ বা আপনারা লিভ নিতে পারেন। এখন আপনি ধরেন ক্লাস টপিক শেষ হওয়ার আগে লিভ নিলেন, বা ক্লাস টপিক শেষ বলছে আপনি লিভ নিয়ে নিলেন, এরপর আমি এমন কিছু দেখাইলাম যেটা আপনি মিস করে গেছেন, তখন তখন আপনাকে তো, আপনি ছিলেন না, আপনি লিভ নিয়ে নিয়েছেন, পরবর্তীতে আপনি এসে বলবেন স্যার এটা তো আপনি দেখান নাই, ভাইয়া এটা তো আমি বুঝতেছি না। তখন কিন্তু আমি আপনার কাছ থেকে রেসপন্স পাবেন না। সিলেবাসটা দিব, আমি অলরেডি বলছি যে আপনাদের কয়েকটা ক্লাস যাওয়ার পরে দিব। শুরুতেই দিলে যেমন একজন হচ্ছে ফার্স্ট ক্লাসে বিজনেস কার্ড ডিজাইন করতে চাইতেছেন, কিছুদিন পরে দেখবেন যে সেকেন্ড ক্লাসে আপনারা মার্কেট প্লেসে কাজ করতে চাবেন। সো এই প্রবলেমটার কারণে সিলেবাস দেওয়া হবে, পরে দেওয়া হবে, এখন না। আপাতত যেভাবে যেভাবে দেখাচ্ছি সেভাবেই দেখবেন। অ্যান্ড আপনাদের
এই যে মডিউলটার যতটুকু পার্ট দেখাচ্ছি অতটুকু পার্টের মধ্যে আমি এটা ক্লাস রেকর্ডিং এর ডেসক্রিপশনে দিয়ে দিব, যে আমাদের আজকের ক্লাসের টপিকে এগুলো এগুলো ছিল। ঠিক আছে, মডিউলটা পরে পাবেন। আজকে আমি 2020 দিয়ে করছি, হ্যাঁ করেন, 2020 দিয়ে করেন, সমস্যা নেই স্যার। টোটাল কয়টা ক্লাস হবে? হ্যাঁ, ক্লাসের কোনো ডিউরেশন নেই এখানের মধ্যে, তো টোটাল 32টা ক্লাসের কথা বলা আছে, 32টা না, হ্যাঁ 32টা ক্লাসের কথা বলা আছে। মূলত ইলাস্ট্রেটরে ক্লাস হয় 13টা 14টা, আর ফটোশপে ক্লাস হয় 10টার মতন, এর বেশি হয় না। এখন 14টা ক্লাসের মধ্যে ম্যাক্সিমাম ইলাস্ট্রেটরের মধ্যে মার্কেট প্লেস দেন হচ্ছে আপনার পোর্টফোলিও ডিজাইন, 3টা ক্লাস চলে যায় মার্কেট প্লেসে, একটা চলে যায় পোর্টফোলিও নিয়ে চলে যায়, একটা যায় হচ্ছে স্টক মার্কেট প্লেস নিয়ে। টোটাল 4-5টা ক্লাস অলরেডি মার্কেট প্লেসে চলে যায়। 11টা 12টা ক্লাস থাকে ইলাস্ট্রেটরের মূলত। অ্যান্ড আপনারা যদি ভালোভাবে বুঝেন তাহলে বেশি ক্লাস নিতে হয় না, না বুঝলে অনেক ক্লাসই বাইরে যায়। এর মধ্যে আবার রিভিউ ক্লাস থাকে অনেক সময়, তখন দেখা যায় আমি হচ্ছে ক্লাসের টপিকটা অফ রাখি সেদিন, সেদিন আপনাদের প্রবলেমগুলো নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে আমরা জাস্ট ডিসকাস করি, এরকম হয়। ঠিক আছে। হ্যাঁ, সব কিছু আস্তে আস্তে শিখাবে এবং জিরো থেকে শুরু করবো, এবং লাস্ট মোমেন্টে গিয়ে দেখবেন যে আপনারা হিরো হয়ে গেছেন যদি প্রপারভাবে ইয়া করেন। ওকে, এই আর কি। আচ্ছা, সুমিয়াপুর কি প্রবলেম একটু ওপেন করে দেখি এখানের মধ্যে ইয়ার গ্রাফিক্স। আচ্ছা, এখানে বলাই আছে যে আপনার ডাইরেক্ট ট্যাক্সের এটা আপডেট করতে হবে, আপনি ডাইরেক্ট ট্যাক্সটা আপডেট করেন ঠিক হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, উপরে কার জন্য একটা প্রবলেম ছিল, আমি ক্লাস টাইম দেখে আমি অ্যান্সার করি না, আমি একটু উপরে গিয়ে অ্যান্সারটা একটু করে আসি, তারপরে হচ্ছে আমি আপনাদের মাইকটা অন করে দিব। আচ্ছা, কাদির ভাইয়ের প্রবলেম কি প্রবলেম? কুড নট ইনিশিয়ালাইজ ফটোশপ বিকজ স্ক্যাট ডিস্ক আর ফুল। ভাই, আপনার হার্ড ডিস্কের পার্টিশনটা খালি করেন ঠিক হয়ে যাবে। আপনার যেই পার্টিশনে ফটোশপ ইনস্টল হয়েছে ওই পার্টিশনটা একদম টুবু টুবু ভরা, এই জন্য এই ওয়ার্নিংটা আসছে, ওইটা খালি করেন ঠিক হয়ে যাবে। এই আর কি। আচ্ছা, শিডিউলের বাইরে কেউ জিজ্ঞাসা কথা উত্তর দেওয়া মনে হয় না জরুরি। না, আমি আমি উত্তর দেই, যেটা প্রয়োজনীয় বলে মনে হয় আমি অ্যাকচুয়ালি উত্তর দেই, অপ্রয়োজনীয় কোশ্চেনে উত্তর দেই না। কারণ হচ্ছে এখানের মধ্যে অনেকে ক্লাস করতেছেন, একজনের অ্যান্সার দিতে গিয়ে আরেকজনের ডিস্টার্ব হবে, ওই জিনিসটা চাই না। এই যেমন আমাদের টপিকটা শেষ, আমি এখন অ্যান্সারটা দিচ্ছি বা চ্যাটগুলো সবগুলো আবার দেখতেছি, এটা রিজন হচ্ছে কারো যেন মন খারাপ না থাকে। অ্যান্ড এখন যদি কেউ ডিস্টার্ব ফিল করেন এটা তাহলে তার সমস্যা, কারণ হচ্ছে আমাদের ক্লাস টপিকটা আমি পুরো ক্লিন রাখছি যাতে করে আপনাদের ক্লাসটা রেকর্ডটা দেখতে যেন সুবিধা হয়। ঠিক আছে। আচ্ছা, এখানে প্রো লেভেলের ক্লাস অ্যাকচুয়ালি সেপারেট করার কিছু নাই। আপনারা বিগিনার লেভেল থেকে শিখতে 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 যখন আপনি কখন যে আপনি প্রো লেভেলের ক্লাসে চলে গেছেন আপনি নিজেই বুঝবেন না। ঠিক আছে। আর প্রো লেভেল অ্যাকচুয়ালি এখান থেকে আপনার প্রো লেভেল হইতে পারবেন না। প্রো লেভেলটা কখন হয়? মানুষ প্রো লেভেল যাইতে গেলে আপনার সারাদিন এটা নিয়ে পড়ে থাকতে হবে, সারাদিন রিসার্চ করতে হবে, ডিজাইন দেখতে হবে, ইউটিউবের ভিডিও দেখতে হবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, লিঙ্কডইনে বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন ধরনের ডিজাইন দেখতে হবে, বিভিন্ন গ্রুপে অনেক বড় বড় ডিজাইনারকে ফলো করে দেখতে হবে তারা কি নিয়ে কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে, ওগুলা প্র্যাকটিস করতে হবে, দেন আপনি প্রো। আপনার কোর্সটা হয়তো বা 4 মাসের, কোর্সটা কমপ্লিট হওয়ার পরে মোটামুটি আপনাদের 6 মাস চলে যাবে যে একটা পারফেক্ট ডিজাইনার হইতে। তাও কারা হইতে পারবে? যারা হচ্ছে অ্যাকচুয়ালি চাচ্ছেন যে না ভাই আমি এটারে ক্যারিয়ার হিসেবে নিব। কিন্তু অনেকেই আছেন এখানের মধ্যে, কথাটা শুনতে খারাপ লাগবে, যে আমি আসছি টাকা কামানোর জন্য। আপনাদের ফার্স্ট ক্লাস হয়তো বা কম বেশি বলছিলাম এই বিষয়টা। তো টাকা কামানোর জন্য যারা আসছেন, যারা চিন্তা করতেছেন 4 মাসের কোর্স কমপ্লিট করেই আমি টাকা কামায় ফেলবো, হয়তো বা সম্ভব আবার সম্ভব না। কারণ আপনার ফোকাসটা যদি থাকে টাকা কামানো, তাইলে আপনি জীবনেও এখান থেকে একটা সেন্টও কামাইতে পারবেন না, আপনাকে দিবে না। কারণ কি জানেন, আপনি 1 মাস, 2 মাস, 3 মাস প্র্যাকটিস করার পরে বা মার্কেট প্লেসে কাজ করার পরে হতাশ হয়ে আপনি কাজ বাদ দিয়ে দিবেন, অ্যান্ড দিন শেষে বলবেন ভাই আমি শিখছিলাম এগুলো হয় না, কিন্তু অন্য মানুষ ঠিকই কামাইতেছে। ঠিক আছে। হ্যাঁ, স্ক্রিন শেয়ার ক্লাস টাইমে করা যাবে না। আপনার যদি প্রবলেম থাকে 7টা থেকে সাপোর্ট ক্লাস আছে, ওই ক্লাসে জয়েন হবেন, ওইখানে জয়েন হয়ে স্ক্রিন শেয়ার করে প্রবলেম দেখাবেন। ক্লাস টাইমে আপনার স্ক্রিন শেয়ার আমি নিতে পারবো না। ঠিক আছে। আচ্ছা, ডাইরেক্ট এটা আপনি ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। আপনি ইউটিউবে একটা ভিডিও দেখেন, ডাইরেক্ট 12 ডাউনলোড লিখে ইউটিউবে সার্চ দেন, আপনি ফুল প্রসেসিং পেয়ে যাবেন। ক্লাস রেকর্ড কখন দিবেন? ক্লাস রেকর্ডিং পাবেন হচ্ছে ভোর 7টা 8টার মধ্যে। কোনো সময় 10টাও বাজতে পারে বা একটু লেটও হইতে পারে, কম বেশি ডিপেন্ড করে। কারণ আমার বাসায় যদি কারেন্ট না থাকে, আমি যদি নিজের কাজের মধ্যে বইসা পড়ি, তখন দেখা যায় যে আমি অন্যদিকে ফোকাস করি না কখনোই, তখন ক্লাস রেকর্ডিংটা দিতে একটু লেট হয়। ঠিক আছে।
অ্যান্ড আপনাদের তো গ্যাপ থাকে, ওই গ্যাপের মধ্যে আপনারা নিজে নিজে প্র্যাকটিস করা ট্রাই করবেন, কতটুকু দেখছেন মেমোরাইজ করা ট্রাই করবেন। ক্লাস রেকর্ডিং তো পরে, ক্লাস রেকর্ডিং তো একটা বোনাস। আমরা কিন্তু ক্লাস রেকর্ডিং ছাড়া প্র্যাকটিস করে এতটুকু পর্যন্ত আসছি। রেকর্ডিংটা পাবেন, আমি একটু দেখা দিই, এটা একটু ক্লিয়ার করা ভালো। ধরেন এক সেকেন্ড, অন্য একটা গ্রুপে ঢুকি, অন্য একটা গ্রুপে ঢুকি, এখানে ফিচার্ড পোস্টে যাই। একটু পড়বেন, যদি কোনো পোস্ট করা হয় গ্রুপের মধ্যে, পোস্টের ডেসক্রিপশনটা পড়বেন। যেমন এখানের মধ্যে একটু নিচে আসি, এই যে দেখেন এখানে কি, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অমুক ব্যাচের সকল ক্লাসের ভিডিও নিচে একসাথে লিঙ্কে পাওয়া যাবে। তো এই যে প্লে লিস্ট আছে, বা এখান থেকে ক্লিক করলে আপনি একটা ইয়াতে যাবেন। তো এরকমই একটা পোস্ট করা হবে আপনাদের ফেসবুক গ্রুপে, সো ওইখান থেকে পাবেন। ঠিক আছে। আচ্ছা, এখানের মধ্যে কথা হইতেছে, এই যে আমি যে এতবার যে বললাম যে ক্লাস রেকর্ডিং কিভাবে দিব, আপনারা কি করছেন আর কি। এখন আমি একটু বলি, একটু রুড ভাবেই বলি, আমি কি ভাই জোকার? আমি আমি কি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে বলতেছি যেটা আপনি বুঝতেছেন না? আমি একটু একটু ক্লিয়ার করে দেই। আপনার যদি রেকর্ডিং নিয়ে টেনশন থাকে, আপনি ক্লাসে জয়েন করেন না, আপনি রেকর্ডিং দেখে করেন। আর রেকর্ডিং কই পাবেন? প্রথম ক্লাসেও বলছি, সেকেন্ড ক্লাসেও বললাম আজকে। তারপরে আপনারা বুঝতেছেন না, তাইলে আমি হয়তো বা ভাই, আমার ভাষা আপনার সাথে মিলতেছে না, অ্যান্ড আমি হয়তো বা জোকার এখানের মধ্যে বসে আছি। আপনি নেক্সট ডে প্লিজ আমার ক্লাসে জয়েন করেন না। আপনি কাইন্ডলি একটু অফিসে ফোন দিবেন, ফোন দিয়ে বলবেন আমি ব্যাচটা চেঞ্জ করব, কারণ আমি স্যার যেই ভাষায় কথা বলে ওই ভাষা আমি বুঝি না। আচ্ছা। ও, থ্যাংক ইউ আপু, আপনি মনে করাই দিয়েছেন ফটোপিয়ার ব্যাপারটা, কিন্তু আমি ভুলে গেছিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মনে করানোর জন্য। আচ্ছা, ফটোশপের মধ্যে আপনারা যা যা দেখলেন, এখন হচ্ছে যারা মোবাইল পার্টি আছেন, আমার স্টুডেন্ট যারা মোবাইল পার্টি, তাদেরকে বুঝাই। এই যে ফটোশপে যা যা দেখছেন না, এবার আমরা ফটোপিয়াতে যাই। ধরেন ফটোপিয়াতে যদি যাই, সার্চ করার পর আপনি ফটোপিয়াটা ওপেন করবেন, ব্রাউজারে যাবেন। এখানের মধ্যে যে ইয়াটা আছে, আপনার হয়তো বা এখানে লেখা হইতে পারে যে স্টার্ট ফটোপিয়া বা ব্লা ব্লা, এই টাইপের কিছু লেখা উঠতে পারে। যাক, এইখানের মধ্যে দেখেন নিউ প্রজেক্ট আছে, নিউ প্রজেক্টে ক্লিক করেন। দেখেন সেম আমাদের ফটোশপের মতন ডকুমেন্ট সেটআপটা এখানে চলে আসছে। ঠিক আছে। এই যে আমরা ডকুমেন্ট কাস্টমাইজ করতে পারতেছি, আমরা হচ্ছে এখান থেকে পিক্সেল, ইঞ্চি এগুলো সেট করতে পারতেছি। গেল, আমরা যদি প্রিন্টে যাই, এখানে আপনার রেজুলেশনটা হয়তো বা সেট করার অপশন নাই, কিন্তু আপনি এখান থেকে 300 দিয়ে দিলেই কিন্তু এটা সিএমআইকে হয়ে যাবে। এটা মাথায় রেখেন, এটা জাস্ট প্র্যাকটিস পারপাসে, এখানে আপনি ভুলেও প্রফেশনাল কাজ করতে পারবেন না। ঠিক আছে। এখানে প্রফেশনাল কাজ করা সম্ভব না। ভাইয়া বা আপু যারাই আছেন, আপনাদের টুডে টুমোরো একটা ল্যাপটপ নিতেই হবে, বা একটা ডেস্কটপ নিতেই হবে, কম্পিউটার মাস্ট বি লাগবেই। কিন্তু জাস্ট কাজটা যাতে ভুইলা না যান, এই জন্য আপনার মোটামুটি কিন্তু 1 থেকে দেড় মাসের একটা টাইম পাবেন। 10টা ক্লাসে কত, মাসে যদি আপনার 8টা ক্লাস হয়, আপনার হয়তো বা দেড় মাস একটা টাইম পাবেন। দেড় মাসের মধ্যে আপনার একটা জিনিস ব্যবস্থা করতে হবে। কারণ ইলাস্ট্রেটরে আবার হচ্ছে আপনার ফটোপিয়া বা এই টাইপের কোনো নাই, ইলাস্ট্রেটর আপনার ডিরেক্ট সফটওয়্যার। ওকে। সো যাই হোক, এখান থেকে আমরা ধরেন আমরা স্ক্রিনে গেলাম, স্ক্রিনে গিয়ে বা হচ্ছে স্ক্রিন 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 সোশ্যালে যাই, অথবা এখান থেকে আমরা ইয়াই করি না, আমরা 1920 x 1080 নিয়ে নেই। স্ক্রিন থেকে 1920, এই যে ফুল এইচডি পেয়েছি, 70 রেজুলেশন, জাস্ট ক্রিয়েটে ক্লিক করি। ক্রিয়েটে ক্লিক করার পরে দেখেন, এই যে আমাদের এই পাশে লেয়ার প্যানেলটা পাইছেন, লেয়ারের মধ্যে লেয়ার আইকনটা চেঞ্জ আছে, নিউ লেয়ারের আইকনটা চেঞ্জ। এখানে একটা পেপারের মতন আইকন, ক্লিক করেন, নিউ লেয়ার আসতেছে, পাইছেন? এন্ড আপনি ফাইল থেকে এখানে দেখেন প্লেসের অপশন আছে, প্লেসের অপশন পাবেন। এক ঝামেলা এটার মধ্যে প্লেসের অপশন পাওয়াটাও মুশকিল। সেভ মোর ফাইল ইনফো, এক্সপোর্ট লেয়ার না, অটোমেট। আচ্ছা, প্লেসের অপশনটা না ভুলে গেছি, প্লেসের অপশনটা হয়তো বা একটু অন্যভাবে ট্রাই করে দেখি, দাঁড়ান দাঁড়ান, একটু নিচে নিয়ে নেই। আচ্ছা, প্লেস তো হয়েছে, কিন্তু এটা হচ্ছে কি নিচে চলে আসে, আমরা উপরে নিয়ে যাই।
আচ্ছা, প্লেসের ব্যাপারটা ড্র্যাগ করে ধরে প্লেস করতে হবে, এই ইস্যু, এটা একটা প্রবলেম পাইলাম, ঠিক আছে, ফার্স্ট ফার্স্ট দেখলাম। এই গেল, এখানের মধ্যে আপনার মুভ টুল আছে, আপনি স্পেস বার ধরে এই যেটাকে নেভিগেট করতে পারতেছেন, অল্টার প্রেস করে জুম ইন জুম আউট করতে পারতেছেন, মোটামুটি সব কমন কিন্তু। এরপর নেক্সট ক্লাসে দেখবেন আপনার সিলেকশন টুলগুলো কমন থাকবে, তারপরে হচ্ছে বাকি সিলেকশন টুলগুলো সেমই থাকবে। ওকে। তবে কিছু জিনিস চেঞ্জ থাকবে, যেমন হচ্ছে গ্রেডিয়েন্ট টুলটা চেঞ্জ থাকতে পারে, গ্রেডিয়েন্ট টুলের বিষয়গুলো একটু চেঞ্জ থাকতে পারে, এগুলো অ্যাডজাস্ট করে নিতে হবে, যেহেতু আপনাদের ইয়া আর কি, অ্যাকচুয়ালি ব্রাউজার ভার্সন, এটাতে তো অ্যাকচুয়ালি আপনি ওই লেভেলের কাজ করতে পারবেন না। সো এটা দিয়ে জাস্ট বেসিকটা আপনি প্র্যাকটিস করতে পারবেন অ্যান্ড নিজের একটা আগ্রহ ধরে রাখতে পারবেন, যেহেতু ডিভাইস নাই, সেই ক্ষেত্রে আপনার আগ্রহটা যাতে নষ্ট না হয় সেজন্য এটা ঠিক আছে। আর ওই যে কোন আপু বললেন আপনার ম্যাকবুক, আপনি ইনস্টল করার আগ পর্যন্ত আপনি ফটোপিয়া দিয়ে ট্রাই করেন, তাহলে ভুলবেন না, ঠিক আছে। অ্যান্ড ভাইয়াকে যখন আপনি ফ্রি পাবেন তখন আপনি ইনস্টল করে নিন নতুন ভার্সনটা, তাইলেই হবে। ওকে, আচ্ছা, এবার আমি সবাইকে আনমিউট করে দিই, কারো কোনো কোশ্চেন থাকলে এক এক করে বলবেন বা হ্যান্ড রেজ করবেন। আচ্ছা, মহসিনা আপু, ম্যাকবুক, বলেন আপু। আসসালামু আলাইকুম ভাইয়া। আপনাকে আপনাকে ম্যাকবুক দিয়ে চিনে ফেলছি। তাই? জি, জি আচ্ছা বলেন। ভাইয়া, আমার আমার ভাইয়া দুইটা কথা। হ্যাঁ, প্রথম হ্যাঁ, কথা হলো যে আমার কাছে একটা ট্যাবও আছে। আমি কি ওই যে ম্যাকবুকে যদি না পারি, আমি কি ট্যাবে তাহলে ইনস্টল করতে পারবো? ওইটা কি ট্যাবটা কি অ্যাপেলের? না 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 না, নর্মাল ওই স্যামসাং এর। অ্যান্ড্রয়েড? অ্যান্ড্রয়েড হ্যাঁ হ্যাঁ, তাহলে অ্যান্ড্রয়েড। হবে না আপু, হবে না। হবে না অ্যান্ড্রয়েড না? ভার্সনের জন্য কোনো অ্যাকচুয়ালি ফটোশপ অ্যান্ড ইলাস্ট্রেটর নাই, যেটা দিয়ে আমরা কাজ করি আর কি। তবে ও আইপ্যাডের জন্য আছে, ম্যাকবুকের জন্য আছে। ও আমার নিজের আইপ্যাডে আচ্ছা। আমি আজ পর্যন্ত ইয়া ইনস্টল করতে পারি নাই, ইলাস্ট্রেটর ইনস্টল করতে পারি নাই, টাকা চায়, ফটোশপ ইনস্টল করতে পারি নাই, টাকা চায়। কি আমার আইপ্যাডটা অবস্থা! জাস্ট হচ্ছে একটা এটা কিন্তু ডিসপ্লে কেটে হিসাবে বিপদে থাকে। পড়লাম। হ্যাঁ, আছে ভাইয়া যেহেতু আরেকটা তুমি। কথা। জি। হ্যাঁ ভাই, আমি হলাম মানে এই যে আপনার এই আইটি লাইনে আমি একটু খুব ভালোই দুর্বল, একটু না। এখন ভাইয়া আমি একটা জিনিস আজকে একটু মানে আমি ক্লিয়ার না, আপনি কিছু মনে না করলে আমাকে একটু আরেকবার একটু ক্লিয়ার করে দিবেন। যে বলেন ফাইলে বলেন। গিয়ে আমি যখন কোনো ইমেজ ডাউনলোড করব, হ্যাঁ, প্লেস ইন বেডে গিয়ে তারপর রাস্টার ইমেজ আর স্মার্ট অবজেক্ট, এই দুইটা আমাকে একটু আচ্ছা, আমি একটু মানে বলি, একটু ক্লিয়ার করে বিষয়টা একটু আরেকবার একটু বলে ইজি দেন। করে দেই। হ্যাঁ বিষয়টা হচ্ছে, হ্যাঁ। আমি ধরেন এখানে একটা ডিজাইন করতেছিলাম, ঠিক আছে, আচ্ছা। ফটোশপের মধ্যে ধরেন আমি একটা ডিজাইন করতেছি অলরেডি, এটা আমার ফটোশপ। তো এইটার মধ্যে আমার একটা ইমেজ প্লেস করতে হবে। যখন আপনি কোনো একটা সেট আপ করা আর্টবোর্ডের মধ্যে হুম। ইমেজকে প্লেস করবেন, ওইটা স্মার্ট অবজেক্ট হিসাবেই প্লেস হবে, ঠিক আছে, ওটা স্মার্ট অবজেক্ট হিসেবে প্লেস হবে। কিন্তু আচ্ছা। আপনি যখন একটা ইমেজকে এডিট করবেন, লাইক ধরেন আপনার কাছে একটা বিয়ে বাড়ির ছবি আছে, বরকনের ছবি আছে, হুম, এটা আপনাকে দিছে যে এটাকে একটু কালার কারেকশন করে দিতে। সো আপনি তো আর এটা প্লেস হুম। ইম্বেডেড করে আনবেন না, আপনি ফাইল থেকে এটাকে কি করবেন, ওপেন করবেন। ওপেন করে সরাসরি ওই করবো, হ্যাঁ। ইমেজটাকে ধরেন সিলেক্ট করে ওপেন করলেন, তাই না? হুম। এইবার হুম। এটাতে আপনি যা কাজ করার করলেন, এইটা হুম। কিন্তু এই যে দেখেন রাস্টারাইজ ফরম্যাটে আছে, লেয়ার ফরম্যাটে ও আছে। আচ্ছা আর আচ্ছা। যখন আমি এই সেম ছবিটাকে কোনো একটা আর্টবোর্ডের মধ্যে বা ডকুমেন্টের মধ্যে প্লেস ইম্বেডেড করে আনতেছি, এটা কই কি হিসেবে হুম। আসতেছে? এটা আসতেছে স্মার্ট অবজেক্ট হিসাবে। আল্লাহ মাহবুব জানে কই গেল এটা। ও আচ্ছা, যাই হোক, একটা আচ্ছা একটা আনি, সমস্যা নেই। এই যে এটা আচ্ছা। এটা যখন আমি রাইট ক্লিক দিয়ে দিলাম, দেখেন এটা স্মার্ট অবজেক্ট হিসাবে প্লেস হচ্ছে। এটা হওয়ার ও কারণ আছে, আপনি তো এটাকে ছোট বড় করতে পারবেন না, কিন্তু আপনি ধরেন এই যে প্লেস ইম্বেডেড করে আনার পরে কন্ট্রোল টি দিয়ে যখন আপনি ভুলবশত ছোট করে উপর থেকে রাইট হুম। ক্লিক করে দিচ্ছেন, এটা যদি হুম। লেয়ার লেয়ার ফরম্যাটে থাকে বা রাস্টারাইজ ফরম্যাটে থাকে, তাহলে তো আপনি ইমেজ শেষ। ও তাহলে আপনি ইমেজ আচ্ছা। শেষ, আপনি ছোট বড় করলে দেখবেন সব ঘোলা হয়ে গেছে। কিন্তু স্মার্ট অবজেক্ট থাকলে আবার এই কাজটা হয় না। এজন্যই মূলত ফটোশপে যখন আমরা প্লেস ইম্বেডেড করে দেই, আমাদের এটা জি। স্মার্ট অবজেক্ট ফরম্যাটেই থাকে, এই ও আর কি। আচ্ছা আচ্ছা। জি ভাই, আচ্ছা, এখন ক্লিয়ার। আচ্ছা ঠিক ওকে, আছে। ঠিক আছে আপু, আপনাকে মিউট করে দিলাম। এন্ড হচ্ছে দেন মেহেরুন মরিয়ম আপু, বলেন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম। জি, শুনতে পাচ্ছি আপু। স্যার আমার তো মানে কম্পিউটার বা কোনো ল্যাপটপ নেই বাসায়, তো 2 দিনের মধ্যে কিনবো আর কি। তো আমি কি ক্লাসগুলো আবার রিভিউ করতে পারবো? আচ্ছা। হ্যাঁ, রেকর্ডিং দিয়ে দিব তো আপু, আপনাদের ফেসবুক গ্রুপে আজকে রাতে একটা পোস্ট পাবেন, আজকে রাতে বা ভোরবেলা একটা পোস্ট পাবেন, ওইখানে আপনি ক্লাস রেকর্ডিংটা পেয়ে যাবেন। তখন আপনি রেকর্ডিং দেখে প্র্যাকটিস করতে পারবেন, সমস্যা নেই। ওকে স্যার, আর যদি কোয়েশ্চেন থাকে কোন? তাহলে ওই যে সাপোর্ট ক্লাস আছে, অথবা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, যদি ভাই ফ্রি থাকি তাহলে রেসপন্স করব। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেয়া আছে, আপনাদের গ্রুপেই দেয়া আছে।
দাঁড়ান জি আপনাদের গ্রুপে যাই। ফিচার পোস্টে গেলে আপনাদের গ্রুপের মধ্যে আমার সাথে কন্ট্যাক্টের যাবতীয় ইনফরমেশন এখানে দেয়া আছে। এটাতে ক্লিক করলে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে চলে যাবেন। এটা এমনিতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, নাম্বার সেভ করে রাখলেও আমাকে হোয়াটসঅ্যাপে পাবেন। তবে হোয়াটসঅ্যাপের মধ্যে জি কিন্তু আচ্ছা। আমার ছবি দেওয়া নাই, জিএফএক্স ল্যাব লোগো দেওয়া। ওকে স্যার, স্যার এই গ্রুপের মধ্যে আমাদের ক্লাস রেকর্ড গুলো দেওয়া হবে তাই না? হ্যাঁ, ক্লাস রেকর্ডিংগুলো এখানেই দিব। অ্যান্ড আপনাদেরকে মেনশন দিয়ে দিব, ওই লিঙ্কটা আপনারা সেভ করে রাখবেন। আচ্ছা ঠিক লাইক আছে। এরকম একটা পোস্ট হবে, লাইক এরকম একটা পোস্ট হবে। অ্যান্ড জি পোস্টের আচ্ছা। ডেসক্রিপশনগুলো একটু পড়বেন, তাহলে হচ্ছে আপনাদের বিষয়গুলো বুঝতে ইজি হবে। ওকে। 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 আচ্ছা সায়েম ভাই, বলেন। জি ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার প্রশ্নটা হচ্ছে, আবার আপনি কিছু মনে করেন না, বলেন ভাই। তো এআই এর যুগ, মানে অনেক কাজ তো বাইরেরা এআই দিয়ে করাইতে পারে, যে কারণে আমিও এই কোর্সটায় ভর্তি হওয়ার আগে কনফিউজ ছিলাম। তো আচ্ছা এখন কি আমাদের বায়াররা মানে কোন কাজগুলো করাই নেবে আমাদের থেকে, যেগুলো আচ্ছা, এআই আমি বলি, করতে প্রথম পারে না? কোশ্চেনটার অ্যান্সার দিই। এআই এখন ধরেন, এই যে আমি আপনাদেরকে ফাইল সেভের সময় একটা কথা বলছিলাম যে সোর্স ফাইল, এডিটেবল ফাইল, কি? হয়তো হয়তো বা মনে আছে আপনার, সোর্স ফাইল, এডিটেবল ফাইল। এখন আপনি একজন ডিজাইনার, আপনি যখন ডিজাইন করছেন তখনই কিন্তু আপনি অ্যাকচুয়ালি আপনার ডিজাইনটাকে এডিট করতে পারতেছেন। আপনি একটা জিনিস ট্রাই করে দেখবেন, এআই থেকে যত সুন্দর একটা ডিজাইন আউটপুট আপনি বের করেন না কেন, আপনি যখন এআই কে বলবেন না আমার এটার মধ্যে আরেকটু কারেকশন লাগবে, একটু এই জায়গাটা কারেকশন করে দাও, সাথে সাথে দেখবেন সে আরেক ডিজাইন করে আপনাকে দিচ্ছে, সে আর আগের ডিজাইনটা করতে পারে না, কোনোভাবেই পারে না। মানে আমি বুঝতে পারছেন? প্রথম যেটা ওর থেকে করাইছি ওটা কারেকশন করে সেম ভাবে ও আর করতে পারে না। সেমভাবে করতে পারে না। দ্যাট মিন্স এআই আপনাকে এডিটেবল ফরম্যাটটাও দিতে পারে না। এআই আপনাকে শুধু প্রিভিউ ফাইল দেয়, লাইক জেপিজি, পিএনজি এগুলা দিতে পারে। সে কিন্তু আপনাকে কোনো দিনও আপনাকে হচ্ছে এডিটেবল ফাইল দিতে পারবে না, প্রিভিউ ফাইল ছাড়া। তার মানে কি, এআই হচ্ছে জাস্ট আমাদের একটা হেল্পিং হ্যান্ড। আমরা এআই থেকে আইডিয়া জেনারেট করতে পারি, খুব চমৎকার চমৎকার আইডিয়া জেনারেট করতে পারি, কিন্তু সেটাকে আমাদের আলটিমেটলি প্র্যাকটিক্যালি কাজ করেই ওটাকে সাবমিট করতে হয়। এখন যেই ক্লায়েন্টের অ্যাকচুয়ালি এআই দিয়ে এই কাজটা লাগবে, সে আপনাকে বলেই দিবে যে আমার এআই দিয়ে করে দিতে হবে। আর অনেকে দেখবেন হাইলি মেনশন করে দেয় যে এআই কাজ হইলেই সে রিজেক্ট করবে। বুঝতে পারছেন? এআই রিলেটেড কোনো কাজ দিলেই সে রিজেক্ট করবে। অ্যান্ড ক্লায়েন্টরাও অ্যাকচুয়ালি মার্কেট প্লেসে বর্তমানে বিরক্ত যে এআই দিয়ে কাজ দিতে দিতে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে, ক্লায়েন্টরা এখন অ্যাকচুয়ালি এআই দেখলেই মনে করেন যে এন্ট্রি রিজেক্ট করে দেয়, অর্ডার ক্যান্সেল করে দেয়, এই ঝামেলাগুলো করে। সো এআই অ্যাকচুয়ালি আমাদের ক্যারিয়ার নষ্ট করে নাই, আমাদেরকে জাস্ট একটা হেল্প করতেছে। ঠিক আছে। হ্যাঁ, অনেকের ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে। কাদের ক্যারিয়ার নষ্ট হয়েছে? যারা হচ্ছে গিয়ে আহ, আর কি কি বলে, কোনো রকম খারাপ ডিজাইনার, যাদেরকে আমরা খারাপ ডিজাইনার বলি, খারাপ ডিজাইনার, ডিজাইনের সম্বন্ধে কোনো ধারণা নাই, তাদের মার্কেট নষ্ট হয়ে গেছে। কেন? সে এআই দিয়ে দিছে একটা ডিজাইন, দেওয়ার পরে ক্লায়েন্ট তো বলছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে, তুমি এটারে চেঞ্জ করো। সে তো আর চেঞ্জ করতে পারে না, সে এটারে নষ্ট করছে। এখন সে তাইলে আগে ইনকাম করছে কীভাবে? সে আগে ইনকাম করছে, সে একটা খারাপ ডিজাইন সাবমিট করছে। খারাপ ডিজাইন সাবমিট করার পরে ক্লায়েন্ট খুব রাইগে গেছে, তুমি এটা মানে কি দিছো? তো ক্লায়েন্ট এটার কারেকশন দিছে, সে কারেকশন করছে, সে আবার সাবমিট করছে, ক্লায়েন্ট আবার ডিচ করছে যে না এটা হয় নাই, তুমি আবার ঠিক করো, সে আবার ঠিক করছে। এরকম 100 200 কারেকশন দেওয়ার পরে গিয়ে ফাইনাল একটা ডিজাইন আউটপুট আসছে। এখন এআই দিয়ে যখন সে ট্রাই করছে তখন তো আর সে ওইটা পারতেছে না, আলটিমেটলি তার কাজ শেষ, সে এখন আর মার্কেট প্লেসে কোনো কাজই পাবে না, এরকম আর কি একটা সিচুয়েশন। অ্যান্ড যারা হচ্ছে ইমেজ রিটাচ টিচার্স করতো তাদের একটু সমস্যা হয়েছে, যতটুকু জানি তাদের প্রবলেম হয়েছে। তবে এখানে একটা বিষয় আছে, ইমেজ রিটাচের মার্কেটটা এতটা বড়, সামান্য একটু ধস নামলে কিচ্ছু হবে না। ধরেন ইমেজ রিটাচের মার্কেটটা এরকম, এক সমুদ্র পানি, পানি থেকে আপনি এক বালতি পানি সরায় নিছেন, আর এক বালতি পানি হচ্ছে এআই, এখনো এক সমুদ্র পড়ে আছে। এখন ধরেন আপনার ওয়েডিং এর যে ইমেজগুলো থাকে, ওইটা কি আপনি এআই দিয়ে এডিট করাবেন? এটা ভালো হবে? এআই দেখবেন, ও এআই এর মজা আছে, গুগলের জেমনি দিয়ে যদি কোনো ইমেজ বানান, গ্রুপ ফটো বানাতে গেলে দেখবেন একটা মানুষের 7টা হাত দিয়ে রাখছে। 7টা হাত কিভাবে? সে হাত কাউন্ট করতে করতে সবগুলো হাতটা একসাথে গুলায় ফেলে, পা গুলায় ফেলে, পায়ের আঙ্গুল আঙ্গুল গুলায় ফেলে, চোখও অনেক সময় গুলায় ফেলে, কি করে না করে ভাই ও নিজেও জানে না। আর কি ওর মাথার মধ্যে সিট পড়ে যায় আর কি, কি একটা অবস্থা। ওই দিন এক বড় ভাইরা দেখলাম, সে এআই দিয়ে খুব সুন্দরভাবে একটা কাজ কমপ্লিট করছে।
আগে জাস্ট একটা এনজিওর জন্য, কারণ এনজিও হচ্ছে ওইখানে এখনো যায় নাই, সে চাচ্ছে যে ওইখানের মানুষের একটা ছবি দিয়ে সে হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট বানাবে। ডিজাইন ডিজাইন সব পোস্ট হয়ে গেছে ভাই। পোস্ট হওয়ার পরে 3 দিন পরে ক্লায়েন্ট তার নক দিছে, আপনি যে আমাকে ডিজাইনটা করে দিলেন আপনি কি দেখবেন না একটা মানুষের 3টা পা। এখন এই আপলোড দেওয়ার পরে 3 দিন পরে ক্লায়েন্ট বুঝতে পারছে যে একটা মানুষের 3টা পা। এখন যে ডিজাইন করছে সেও অবাক, যে আয় হায়, আয় হ্যাঁ এটা কি করলাম। তো এই হচ্ছে গিয়ে সমস্যা, বুঝতে পারছেন? তো এআই দিয়ে অ্যাকচুয়ালি প্রবলেম নাই, এআই আসুক, এআই যত বড় ইচ্ছা তত বড় হোক, প্রবলেম নাই, আমরা এআই কে কামলা খাটাবো। ঠিক আছে, আমি খাটাই মূলত, এআই কে কামলা খাটাই। কিভাবে কামলা খাটাই আপনাদের মার্কেট প্লেসের ক্লাসগুলো আসলে সুন্দর মতন বুঝবেন। ঠিক আছে, প্যারা নাই। আমি জাস্ট একটা ডেসক্রিপশন ধরি, একটু শর্ট করে বলে দিই, একটা ডেসক্রিপশনকে ধরি, এআই রে দিই, দিয়া বলি ক্লায়েন্ট এখানে কি চাইছে আমরা শর্ট করে বলো। কারণ ক্লায়েন্ট এমন কিছু ফালতু ক্লায়েন্ট আছে আপনাকে 5 পেজের ব্রিফিং দিছে, 5টা পেজ, যে আপনি পড়তে পড়তে মনে হইব যেন আপনি বিশাল এক এসে পড়তেছেন, কিন্তু তার কাজ কতটুকু, 1 লাইনের, আমার কালারটা চেঞ্জ হবে। কথা বুঝছেন, তার কাজটা হচ্ছে কালারটা শুধু চেঞ্জ হবে, সে আমার 5 পেজের ব্রিফিং দিছে। 5 পেজের মধ্যে 3 পেজ আছে তার ডকুমেন্ট সেট আপ নিয়ে, যে তার ডকুমেন্টটা কত সাইজের হবে, কতটুক হবে, কি হবে না হবে, এই বিষয় নিয়ে। তো আমি কি করছি, ওই পিডিএফ ফাইলটার কপি করে আমি জাস্ট চ্যাট জিপিটি দিয়ে বলছি, আচ্ছা ক্লায়েন্ট এখানে কি বলছে, সে এটা শর্ট করে আমাকে বলে দাও। সে সুন্দর মতন বলছে ক্লায়েন্ট এখানে ডিজাইনের কালার চেঞ্জ করতে বলছে, আর সাইজ এটা হবে। আরে ভাই, সাইজ তো আমি জানি, তো চেঞ্জ হওয়ার বিষয়টারে সে এমন চুইংগাম চাবাইছে, ভাই মাফ চাই, দোয়াও চাই। চ্যাট জিপিটি না থাকলে আমার ওই দিন হয়ে গেছিল, $40 কাজ হাতছাড়া হয়ে যেত। যাক, এই আর কি। তো আসসালামু আপনাদের আলাইকুম ক্লাস স্যার। রেকর্ডিংটা, জি জি ভাইয়া বলেন। স্যার কত শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি ভাইয়া, বলেন। স্যার আসলে আমার কমেন্ট বক্স অফ অফ তো, এই কারণে আমি আপনাকে কমেন্ট করতে পারতেছি না। আর আমার একটা প্রশ্ন যে স্যার, আমি তো এখনো ল্যাপটপ বা অন্য কিছু কিনি নাই। আমার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, স্যামসাং S21, ওইটা দিয়ে হুম ক্লাস করতেছি। এখন আমি হুম। ফোনের ভিতরে কিভাবে এই যে ফটোপিয়া দিয়ে ক্লাসটা করবেন, ট্রাই করবো? ফটোপিয়া দিয়ে করবেন, আমি যে ফটোপিয়া লাস্টের দিকে দেখালাম না, সেম যে এটা, জিনিসই। ফটোপিয়া হচ্ছে একটা ব্রাউজার ভার্সন, জাস্ট প্র্যাকটিসের জন্য আপনি ইউজ করতে পারেন। জি স্যার, এটা কিভাবে করবো একটু আমাকে রিভিউ করে দেখাবেন? এটা একটু মনে পড়ে এটা হচ্ছে আপনি গেছে। ফটোশপ, ব্রাউজারে গিয়ে ফটোশপ লিখে সার্চ দিবেন, সরি ফটোপিয়া লিখে সার্চ দিবেন। ফটোপিয়া, স্যার আমি তো PHOTO, হ্যাঁ হ্যাঁ। ফটোপিয়া লিখে সার্চ দিবেন, দেন হচ্ছে স্যার ফটোপিয়াতে এটা তো ঢুকবেন। আমি আহ, জি স্যার, এটা আমি ডাউনলোড করছি স্যার। এটা ডাউনলোড করে আপনি কাজ করতে পারবেন না, না আপনাকে মানে কাজটা শুধু ব্রাউজারে ইউজ চালিয়ে করতে হবে। যাওয়ার জন্য আর কি। জি জি। না না, আপনার ব্রাউজার দিয়ে করতে হবে, আপনি আপনি ফটোপিয়া অ্যাপ ভার্সন ইউজ করতে পারবেন না। ও আচ্ছা আচ্ছা, মানে আমি ব্রাউজারে গিয়ে ওইটা ইয়ে করতে হবে। হ্যাঁ, ব্রাউজারে গিয়ে করতে হবে। স্যার ব্রাউজারে গিয়ে আমি এটা, এই জিনিসটা কাজটা কিভাবে করবো ওই একটু এটা তো দেখা আমি দিলে ভালো দেখিয়ে হতো। দিছি ভাইয়া, দেখিয়ে দিছি, আপনি হচ্ছে ক্লাস রেকর্ডিংটা দেখেন পারবেন। আপনাদের ফটোশপের শুরু থেকে যেভাবে বলছি ফটোপিয়াতে সেম জিনিস, আপনি একটু দেখেন, তাইলেই বুঝবেন, সমস্যা নেই, পারবেন, ঠিক প্যারা আছে নাই। স্যার। আচ্ছা, আচ্ছা আচ্ছা স্যার, সুমাইয়া আপু ধন্যবাদ স্যার। গ্রুপে জয়েন নাই তাই তো, ফেসবুক গ্রুপে জয়েন নাই, ফেসবুক গ্রুপের লিঙ্ক, সরি আমি আপনাকে ফেসবুক গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। জানি না কেউ জয়েন রিকোয়েস্ট একজন দিছেন, আমি আপনার গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, গ্রুপের লিঙ্কটাতে জয়েন হয়ে নেন। আমি আপনাকে এই ডিরেক্ট দিচ্ছি, অন্য কাউকে দিলাম না। ওকে স্যার, গত ক্লাসে ফেসবুকে জয়েন হতে পারেন না, আপনিও জয়েন হতে পারেন নাই, ওকে আপনাকেও দিয়ে দেই। কমেন্ট একটু, মেসেজটা একটু চেক করবেন, তাহলে হচ্ছে লিঙ্কটা পেয়ে যাবেন। আমি সবার উদ্দেশ্য দিয়ে দিলাম, যারা জয়েন হতে পারেন না তারা জয়েন রিকোয়েস্ট দেন, আমি ইয়ে করে দিবেন। হ্যাঁ কাদির ভাই স্যার বলেন। স্যার আমার কমেন্ট বক্সটা অফ, আমি কমেন্ট দেখতেছি না। এটা এটা কারোটা দেখবেন না তো, আপনি শুধু আমার মেসেজ দেখতে পারবেন, আর আমি আপনার মেসেজগুলো দেখতে পারবো, শুধু হোস্ট করা, বুঝতে পারছেন? এই জন্য আর কি আপনি অন্য কারোটা দেখতে পারতেছেন না, সমস্যা নেই। আচ্ছা কাদির ভাই, আপনার মাইক অন আছে, বলেন। আমার জুমে তো স্যার আর মাত্র 7 ডেজ বাকি আছে, এরপরে কি আর ব্যবহার করতে পারবো না? আপনি মেবি অ্যাকাউন্ট লগ ইন করছেন, জুমে তো অ্যাকাউন্ট লগ ইন করা লাগে না, আপনি জাস্ট হচ্ছে লিঙ্কে ক্লিক করে জাস্ট জয়েন হয়ে যাবেন, তাহলেই হবে। 7 দিন ওকে। পর ব্যবহার করতে পারবেন, আপনি তো জাস্ট হচ্ছে ক্লাস করতেছেন। আমারটা তো প্রিমিয়াম, আমাজন প্রিমিয়াম, সো আপনি ক্লাস করতে পারবেন, প্রবলেম নেই।
খালি মিটিং করতে পারবেন না, মিটিং হচ্ছে 1 ঘন্টার বেশি করা যায় না, যেটা প্রিমিয়াম ছাড়া। আর প্রিমিয়ামের মধ্যে আপনার ইয়া লাগে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনাদেরকে একটা খবর দেই, ফ্রিল্যান্সিংটা অনেক ইজি, বুঝছেন? ফ্রিল্যান্সিং ইজি তো। আমার 4.5 বছর পর আজকে লেভেল 1 হয়েছে আমার ফাইবার অ্যাকাউন্ট, সাড়ে আলহামদুলিল্লাহ। চার বছর পরে। অ্যান্ড এখনও কিছু প্রবলেম পাইলাম যে আমার কিছু অপশন এখনও দেয় নাই। সো অপশনগুলো আমার হচ্ছে কিভাবে দেয় এটা হচ্ছে দেখার বিষয়, অথবা সাপোর্টে আমার কথা বলতে হবে। মেইনলি হচ্ছে আমার যেটা দরকার ছিল, লেভেল 1 আমার প্রয়োজন না, আমার দরকার ছিল মেইনলি ফাইবার অ্যাডস। তো ফাইবার অ্যাডসের অপশনটা আমাকে এখনও দেয় নাই। তো লেভেল 1 পাইছি, ফাইবার অ্যাডস দেয় নাই, এটা একটু সমস্যা, কারণ আমার টার্গেট ছিল যে আমি ফাইবারের মধ্যে অ্যাড রান করব। ও ওয়াও ওয়াও ওয়াও, চলে এসেছে, চলে এসেছে, ফাইবারে অ্যাডসের অপশন চলে এসেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা হচ্ছে সার্ভিস, সার্ভিস, সার্ভিস। ওকে, ডেইলি বাজেট হচ্ছে $50, মিনিমাম বাজেট $5, সেভ বাজেট $50 না, $500 হলে আমি রাজি আছি, কোনো সমস্যা নেই। স্যার এই অ্যাড্রানটা কি একটু বুঝাই বলবেন? অ্যাডটা হচ্ছে, আমরা ফেসবুক অনেক সময় দেখেন না, প্রোডাক্টের অ্যাড আসে আপনার সামনে, আসে স্যার। প্রোডাক্টের অ্যাড আসে, স্পন্সর পোস্ট আসে না, এটাও সেম। এইটা হচ্ছে গিয়ে আপনি যখন লেভেল 1 পাবেন তখন আপনি ফাইবারের মধ্যে অ্যাড রান করতে পারবেন। ঠিক আছে, ফাইবারের মধ্যে অ্যাড রান করলে মূলত আপনার অর্ডারটা বেশি আসে। অ্যান্ড ফাইবারের অ্যাড রানের মধ্যে অর্ডার রেশিওটা কেমন হয় জানেন? $5 বিনিময়ে $500। আর কি, $5 অ্যাড রান করছেন, আপনি অর্ডার পাইছেন $500। তাইলে ভাই অ্যাড চালাতে আমার সমস্যা আছে? ভাই আমার $100 $500 আসুক, সমস্যা নেই, আমি দিতে রাজি আছি। যে এটা অন করে মানে দেই। আপনার কাজটা আপনি অ্যাড হিসেবে চালাইলেন যাতে বায়ারের চোখের হ্যাঁ, সামনে পড়ে। যার বায়ারের সামনে বেশি যায়। অ্যান্ড এইখানে তো আমার হচ্ছে 4টা গিগ দেওয়া যায়, একটু আপডেট করে দিই আপনাদেরকে, বিষয়ে ইয়া দিয়ে দিই, জানায় রাখি। আপনারা যখন নিউ সেলার থাকবেন, ফাইবার যখন আমরা দেখাবো আর কি, নিউ সেলারের মধ্যে আপনাদের মূলত ইয়া থাকবে, আহ, আর কি, নিউ সেলার যখন থাকবেন, নিউ সেলারের মধ্যে আপনার বিষয় যেটা হবে, আপনি 4টা গিগ দিতে পারবেন। যখন আপনি লেভেল 1 হবেন 7টা গিগ দিতে পারবেন, লেভেল 2 হলে 10টা গিগ, টপ রেটেড হলে 20টা গিগ দিতে পারবেন। এই হচ্ছে টোটাল প্রসেস। তো এতদিন আমার 4টা গিগ ছিল, আজকে থেকে আমি 7টা গিগ আরও 3টা অ্যাড করতে পারবো মূলত। তো 3টা অ্যাড করলে আমি এখানের মধ্যে ইউআই ইউএক্স এর অ্যাড করবো, যেহেতু আমি ইউআই ইউএক্স অলরেডি পারি। সো না হলে নিজে করবো না, মানুষের দিয়ে করাবো। $500 প্রজেক্ট পেলে একজনের $150 দিয়ে দিব, বাকিটা আমার পকেটে, ভালো না? তো এই অ্যাড রানটা অ্যাকচুয়ালি আমার দরকার ছিল, কারণ আমি টাকা খরচ করতে খুব মজা লাগে আমার এইসব সেক্টরে। আচ্ছা, এখানের মধ্যে আমি নাম বললাম না স্যার, অ্যাড দিলে কি হারাম হবে না? ভাই, অ্যাড দিলে হারাম কেন হবে? অ্যাডের সাথে হারামের কি সম্পর্ক? আচ্ছা, হালাল হারামের মধ্যে আমি বলি, আমার লাইফে freelancer.com থেকে আমি 2টা কাজ রিজেক্ট করছি। একটা হচ্ছে $5,500, একটা হচ্ছে $1,700। $5,500টা হচ্ছে একটা এসকর্ট সাইটের। এসকর্ট সাইট কি যারা জানেন না তারা একটু রিসার্চ করে নিন, না রিসার্চ করলে বেশি ভালো। তো এসকর্ট সাইট, ওইটা হচ্ছে $5,500, রিজেক্ট করছি, করি নাই। অ্যান্ড আরেকটা হচ্ছে মদের কোম্পানি, ওইটাও করি নাই, আমার দরকার নেই, করব না। টাকা আসবে, টাকা কামাবো, কিন্তু এই জিনিস নিয়ে আমি কাজ করব না। আচ্ছা ভাইয়া, আপনার ছেলেকে নিয়ে আসেন, সমস্যা নেই, লিভ নিতে পারেন, আমাদের ক্লাস টপিক শেষ, আমি ক্লাসটাও ক্লোজ করে দিব, সমস্যা নেই। লেভেল 1 এর পরে কি স্যার লেভেল 2? লেভেল 1 এর পরে লেভেল 2, লেভেল 2 এর পরে টপ রেটেড। অ্যান্ড ফাইবারে কাজ পাওয়া ভাই অ্যাকচুয়ালি এমন একটা সিচুয়েশন হয়ে গেছে যে আর কি, কেউ হইতেছে টপার টপ পাইতেছে, আর কেউ হইতেছে মনে করেন যে বছরের পর বছর কাজ নাই। আর এখানে আমার ডিলে হওয়ার পিছনে একটা রিজন আছে, রিজন হচ্ছে আমি মাঝখান দিয়ে ফ্রিল্যান্সিং থেকে সরে গেছিলাম, আমার পার্সোনাল বিজনেস অ্যান্ড ওভারঅল সব কিছুর জন্য আমি সরে গেছিলাম। দ্যাটস ওয়াই আমার একটু স্লো গ্রোথ হয়েছে ফাইবারে বিশেষ করে। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম ভাইয়া। ভাই আমি একটু আমার একটু ওই যে সমস্যা ছিল যে আমি একটু জানতে চাচ্ছি ওই যে আমার সমস্যাটা যে আমার ডেস্কটপে সি ড্রাইভ পুরা খালি আছে, কিন্তু ওই যে আপনার ফটোশপটা ডাউনলোড দিলে ওইটা যে ইয়াতে ঢোকে মনে হয়, যেটা আচ্ছা, আপনার উইন্ডোজের যেটা ফটোশপটা কোন ভার্সন? 2019, এটা তো ওই যে আমার 4 জিবি র্যাম তো। আচ্ছা, 19-এই ঝামেলা করতেছে। আপনি জি হচ্ছে ফটোশপটা ওপেন করার পরে জি। এডিট থেকে ওপেন ওপেন প্রেফারেন্সে হয় না। যাবেন। ওপেনই হয় না? না, ওই যে লেখা ওঠে যে ডিস্ক ফুল, এরকম কি যেন একটা লেখা আসে। ডিসফুল, এটা আপনি, আচ্ছা আপনি একটা কাজ করেন, 19-এর ভার্সন ইনস্টল করে দিয়ে আমি যে ড্রাইভ লিঙ্কটা দিচ্ছি না আপনাদেরকে, সেটাতে জি, গিয়ে আপনি হচ্ছে 21-এর ভার্সনটা ইনস্টল করেন, কাজ করবে, সমস্যা নেই। 21-এর ভার্সন না? হ্যাঁ, কাজ করবে, সমস্যা নেই।
অথবা আপনি ইলিশ ড্রাইভ লিঙ্কে, আমি বলি ভাইয়া, ড্রাইভ লিঙ্কের মধ্যে আমি কিন্তু 19-এর ভার্সনও দিয়ে দিছি, দেখছেন কিনা জানি না, আমি 19-এর জি, ভার্সনও দিছি। না ওইটাই আপনারটাই আমি ইয়া করছি, মানে ইনস্টল দিছি, ইনস্টল দিলে তো এরকম প্রবলেম ইনস্টল হতো নেয়, কথা না। কিন্তু ওই ইলিস্ট্রেটরটা ঠিক আছে, ওইটা ওইটা ওপেন হয়, কিন্তু শুধু ওই ফটোশপেরটাই এই সমস্যাটা হইতেছে। আপনার স্ক্র্যাচ ডিস্কটা মূলত হার্ড ডিস্কের সাথেই রিলেটেড। যেমন ধরেন আমি যদি এখান থেকে এডিট থেকে প্রেফারেন্সে যাই, একটু দেখে নেন, জি, প্রেফারেন্স থেকে এই যে স্ক্র্যাচ ডিস্কে গেলে আমার হার্ড ডিস্ক কতগুলো আছে সেগুলো শো হইতেছে। আমি যদি সবগুলো সিলেক্ট করে দিই তাহলে আমার ফটোশপ কখনোই এরকম ঝামেলা করবে না আর কি, মূলত দিয়ে ওকে দিয়ে দিলেই ডান আর কি। এগুলো হচ্ছে ডাটা, ব্যাকগ্রাউন্ড ডাটাটা ওইটার মধ্যে সেভ রাখে। এখন আপনারটার লোকেশন খালি থাকার পরেও কেন এই কাজটা করতেছে এটা বলতে পারলাম না। আপনি ইনস্টল করে আবার নতুন করে দেখতে পারেন, অন্য একটা ভার্সন ইনস্টল করে, এই আর কি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে জি। ওকে। ওকে, আসসালামু আলাইকুম। ওকে। আচ্ছা, এখানের মধ্যে ফাইবারে অ্যাডস বলেন বা যে কোনো অ্যাডস বলেন, এখন অ্যাডস হারাম না, আপনি কি অ্যাডস চালাইতেছেন সেটার উপরে ডিপেন্ড করে। আর অ্যাকচুয়ালি আজকে এই বিষয়টা নিয়ে অনেক জনের সাথে আমার বসা হয়েছিল আর কি, বসতে বসতে কথা টপিক আসছে। আপনি যদি বর্তমান এসে যদি হালাল হারামের কথা চিন্তা করেন, আপনি অনেক কিছু করতে পারবেন না, অনেক কাজই করতে পারবেন না, অ্যান্ড আপনি হয়তো বা বাসা থেকেও বেরোতে পারবেন না। কেন বাসা থেকে বেরোতে পারবেন না? যেমন পর্দায় থাকে না এমন নারীরা দেখা যাবে না, তো আপনি রাস্তায় বেরোইছেন, আপনি কি করবেন? আপনি অন্যরে বলবেন যে আপনি এইভাবে বেরোইছেন কেন? আপনি বলতে পারবেন? আপনি বলতে গেলে দেখা যাবে যে ওইসে কাম, আপনি ইফটিজার, আপনি করছেন, ফেমিনিস্টরা চলে আসবে। তো এটা গেল, তারপরে আরো অনেক ঝামেলার সম্মুখীন হইতে পারেন। অ্যাকচুয়ালি ওইভাবে এখন আর এই যুগটা এরকম যে ওইভাবে অ্যাকচুয়ালি সব কিছু মেনটেন করা যায় না। আমার অন্যভাবে নিয়েন না, কিন্তু অ্যাকচুয়ালি মেনটেন করা যায় না। জাস্ট নিজে কি করতেছেন, নিজের কাজগুলোকে একটু হালাল হারাম এটা একটু বাইসা চলেন, তাইলেই হবে। ঠিক আছে? আর আপনি তো আপনার প্রোডাক্টকে প্রমোট করতেছেন নাকি, প্রোডাক্টকে প্রমোট করতেছেন, প্রমোট করা চাইতেই পারে, আমি টাকা খরচ করতেছি প্রমোশনের জন্য। আর আরেকটা বিষয় একটু পয়েন্ট করে বলে দেই, এই যে Fiverr.com, এটা কোন দেশে জানেন? কে কে জানেন একটু বলেন তো শুনি। কেউ সার্চ করে বললেন না, ইনস্ট্যান্ট বলেন। ইসরায়েলি ভাইয়া। জি, এটা ইসরায়েলের ভাইয়া। ভাই আমার একটা কোশ্চেন ছিল, ইন্টারাপ্ট করলাম স্যার, ভাই আপনার জি কথার বলেন বলেন মাঝখানে। বলেন, বলেন সমস্যা নেই বলেন। বলছি ভাই, আমি তো গতদিন আপনার এই 2021-এ যে মডেলটা আছে আপনার ফটোশপের, এটা হচ্ছে আপনার ইনস্টল দিচ্ছি। এখন দেওয়ার পর আমি ইন্টারফেসে ঢুকলে ভাই আমার হচ্ছে এখানে ঢোকার পরে ওয়েলকাম টু ফটোশপ, এখানে আপনার দেখাই হচ্ছে পিএনজি, জেপিইজি, জেপিইজি, CR2। এখন আমি ভাই যে আপনি যে ইন্টারফেসে যেটা আপনি ওপেন করছিলেন, হুম। এখন ওপেনের জন্য ভাই এখানে একটা আছে, ওপেন আছে, ওপেন করলে সরাসরি আমার হচ্ছে পিসির মধ্যে নিয়ে চলে যাচ্ছে পিকচার টিকচার এটা অ্যাড এর কোনটা, জন্য এটা আর কি। কোনটা, ফটোপিয়াতে? ফটোপিয়াতে? না, এটা ফটোশপে ভাই। ফটোশপে এরকম করবে কেন? আপনি ফটোশপ কি এটা করছেন, এই যে স্টোর থেকে ডাউনলোড করছেন, ফটোশপ এক্সপ্রেস? জি 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 ভাইয়া, আপনি যে ফটোশপ ড্রাইভটা এক্সপ্রেস দিছিলেন। ড্রাইভের মধ্যে ফটোশপ এক্সপ্রেস নাই ভাই। আপনি ড্রাইভ মেবি থেকে। ফটোশপ এক্সপ্রেসের কথা বলতেছেন, দেখাইতেছি। জি জি ভাই, একটু দেখেন। এক্সপ্রেস, ফটোশপ এক্সপ্রেস হচ্ছে মাইক্রোসফট স্টোরের মধ্যে থাকে। এই যে এটা, এটা তো আপনার কোনো কাজে আসবে না অ্যাকচুয়ালি, এটা তো আপনার কোনো কাজে আসবে না। আপনাকে যে ড্রাইভ লিঙ্কটা দেওয়া হয়েছে ওইটা থেকে আপনি কত ভার্সন ডাউনলোড করছেন যদি এক্সপ্রেস না করে এক- থাকেন? 21-এর ভাইয়া। আচ্ছা, আপনি একটু স্ক্রিনশট দেন তো চ্যাট বক্সে। আচ্ছা ভাই, আমি আপনাকে স্ক্রিনশটটা দিতে আসি। দেন দেন। স্ক্রিনশটটা দেন, আমি দেখতেছি। ফাইবার ইসরায়েলের কোম্পানি ভাই, এতক্ষণ পরে অ্যান্সার দিলে হবে? ফাইবার ইসরায়েলের, কিন্তু ম্যাক্সিমাম শেয়ার হোল্ডার হচ্ছে ইউএসএ তে। অ্যান্ড সবচেয়ে মজার বিষয়, যখন ওই যে ইসরায়েল বয়কটের কথা আসলো, ইসরায়েলি প্রোডাক্ট বয়কটের কথা আসলো, আমাদের মতন অনেক ফ্রিল্যান্সার আছে যাদের হচ্ছে অনেক কাজ, আমার তো ফাইবারে তেমন কোনো কাজ নেই, তাদের অনেক ডলার জমা আছে, তারা বলতেছে ইসরায়েল, আমি ইসরায়েল মার্কেটের কাছে কাজ করবো, ইসরায়েলে বয়কট করলাম। আচ্ছা, বয়কট করছে, তার পজিশন কি? তার অ্যাকাউন্ট ব্যালেন্সে মোটামুটি $2,000 থেকে $3,000 জমা আছে, সে এখনো উইথড্র দেয় নাই, সে ওইটা উইথড্র না দিয়েই সে হচ্ছে অ্যাকাউন্ট ডিলিট করে দিছে। এখন তারে
আর কি, আমি গর্ধব বলবো না কোন ভাষায় বলবো আমি জানি না। আপনি যখন আপনার ইনকাম করা $2000 আপনি নেন নাই, তাহলে ওই টাকাটা তাহলে কোন জায়গায় যেতেছে? ওই টাকাটা তাহলে কোম্পানির খাতে চলে যেতেছে। তো কোম্পানি যেহেতু ইসরায়েলের, আপনি ভাবতেছেন ফাইবার দিয়েই শুধুমাত্র গোলা বারুদ কিনে, আপনারা মনে করতেছেন তো ওইখানের মধ্যে তাহলে ফাইবারের টাকা আপনি তো আবার গোলা বারুদ কিনতে দেন। $2000 কম না ভাই? ছোটোখাটো একটা ইয়া কিনা যাবে আর কি, 10-12টা ইয়া, সরি 10-12টা বলে, দুইটা অ্যাটলিস্ট AK-47 কিনা যাবে, দুইটা অ্যাটলিস্ট। তো দুইটা যে মেশিন গান আপনি কিনতে কিনতে টাকা দিলেন, আপনার আবেগের বশে এটা কেন দিলেন? আচ্ছা, আরেকজন, সে জীবনে ফাইবারে কাজই পায় নাই, 7 বছর 8 বছর হয়ে গেছে, সে ফাইবারে একটা কাজও পায় নাই, একটা সেন্টের কাজ পায় নাই। সে ফেসবুকে বিশাল লম্বা পোস্ট দিছে যে ইসরায়েল প্রোডাক্ট বয়কট করলাম, ফাইবার আর কাজ করলাম, ফাইবারকে চিরবিদায়। আমার কথা হইতেছে ফাইবার তো আপনার আগে থেকেই বয়কট করে রাখছে ভাই, আপনি আন পর্যন্ত একটা টাকারও কাজ পান নাই, তাহলে আপনি ফাইবারে বয়কট করবেন কি? এমন হইতো যে ফাইবার বাংলাদেশি ইয়া যে আপনি বয়কট করছেন, আপনারা হচ্ছে কাজ দিয়ে দিল, বিষয়টা এরকম হইলে মানতাম। কিন্তু আপনি বয়কট করলেও ফাইবারে কিছু আসবে যাবে না, বয়কট না করলেও ফাইবারে কিছু আসবে যাবে না। বাঙালি হইতেছে প্রচুর আবেগী জাতি, বুঝ জ্বালাফে না না বুঝ জ্বালাফে জানি না, গেল। এরকম আশেপাশে ঘটে। আপনারা তো এখন কাজ শিখতেছেন, দিন শেষে দেখবেন যদি, ভাই বিবেক বুদ্ধি সবারই কম বেশি আছে, ভালো খারাপ সবারই বুঝার ব্যাপার আছে। তো আপনারা যখন ডে বাই ডে কাজ করবেন, তখন আপনি এমনিই বুঝবেন যে অ্যাকচুয়ালি কোনটা ভালো কোনটা খারাপ, বা কিভাবে কি করতে হবে। ঠিক আছে ভাই? আপনি মনে হয় আচ্ছা, আপনার তো ফটোশপ তো ওপেন হইছেই, আপনি উপরে ফাইলের অপশনটা পান নাই? উপরে যে ফাইল, ফাইল থেকে নিউ ওপেন এগুলো পান নাই? একদম সবার উপরে মেনু বার। ভাই আমি হচ্ছে সরাসরি ফাইলে চলে যেতে পারছি, আপনারা যেরকম ইন্টারফেস দেখাইছিলেন আমার পিএস ওই যে লেখা আছে ওখানে করলে আপনার আপনার মেনু বার আপনাকে ভাই যেরকম স্ক্রিনশট দেখাচ্ছিল। দিতে বলছিলাম, আপনি আমাকে দিছেন হচ্ছে গিয়ে ছবি তুলা। আমি বলছি জি ভাই। ডেস্কটপ থেকে আপনি একটা স্ক্রিনশট দেন। এখানের মধ্যে আপনার উপরের পার্ট আমার ঢাকা এই যে উপরে ফাইল আছে, ফাইলে ক্লিক করেন, এই যে সাইডে ফাইল জি জি। আছে। তো ফাইলে ক্লিক করার পর ফাইল ক্লিক করবেন, নিউয়ে যাবেন, নিউয়ে গেলে আপনার এটা আসবে। ক্লাস রেকর্ডিং দেখেন ভাই, ঠান্ডা মাথায় বুঝা যাবেন, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, সবাই হচ্ছে যখন মার্কেট প্লেসে কাজ করুন বা যাই করেন না কেন, একটা জিনিস বুঝা নিবেন যে যেটা আপনার কাছে মনে হবে সঠিক, বুঝা শুনে নিয়েন, বুঝা শুনে করবেন। এখানে যেহেতু হালাল হারামের কোশ্চেনটা আজকে উঠছে আর কি, এই জন্য বললাম। তো আপনি তো কাজের বিনিময়ে নিচ্ছেন এখন, কাজের বিনিময়ে যখন টাকাটা নিতেছেন তো আপনার জন্য এটা ঠিক আছে। এখন আপনার কাছে টাকা আসলো, এখন টাকা দিয়ে কেউ যদি আর কি, কেউ আপনার থেকে টাকা ধার নিতে গেল, কেউ এখন ওই টাকা দিয়ে সে কি করছে সেটা কিন্তু আপনি জানেন না, তাই না? তো বিষয়টা আপনি এইভাবেই ধরে নেন। কারণ এটা যদি আপনি যদি চিন্তা করেন যে ফাইবারের এই সমস্যা, ইসরায়েলি প্রোডাক্ট এই সেই হ্যান ত্যান, তাইলে ভাই আপনি আর কোনো মার্কেট প্লেসে কাজ পাবেন না। কারণ আপনি যে উইন্ডোজটা ইউজ করতেছেন, পিসিটা ইউজ করতেছেন মাইক্রোসফটের, সেটাতে কিন্তু সেও কিন্তু হচ্ছে ইসরায়েলকে হচ্ছে কিন্তু ডোনেশন দিছে, বিশাল এক অ্যামাউন্ট ডোনেশন দিছে। তো আপনি কই যাবেন? আপনার মাইক্রোসফটও ব্যান করতে হবে। এইবার আসেন অ্যাপেল প্রোডাক্ট, আপনি অ্যাপেল প্রোডাক্টে যাবেন, অ্যাপেল প্রোডাক্টের মধ্যে অ্যাপেলও কিন্তু ইসরায়েলের স্পন্সর করা, ইসরায়েলকে স্পন্সর করে। আচ্ছা, সব বাদ দিলেন, গুগল, গুগল কোন দেশের ভাই? ইউএস এর। ইউএসএ কি সাপোর্ট দিচ্ছে না? দিচ্ছে। তো আপনি কই যাবেন, কোন অপারেটিং সিস্টেম ইউজ করবেন? চাইনিজে যাবেন? আজ পর্যন্ত শুনছেন চায়না হইতেছে প্যালেস্তিনের পক্ষে কোনো একটা কথা বলছে? বলে নাই তো। কোন দিকে যাবেন? সো আপনার যেটা কাজ, আপনি কাজ করে টাকা নিচ্ছেন, ওইটা নিয়েই থাকেন। অ্যাকচুয়ালি আন্তর্জাতিক রিলেশনশিপের মধ্যে যদি আপনি চলে যেতে চান, তাহলে অ্যাকচুয়ালি পারবেন না। আর একটা জাতিগোষ্ঠী আছে যারা হচ্ছে আন্তর্জাতিক প্রবলেমগুলোকে যখন ধার্মিক পর্যায়ে নেওয়া যায়, তখন ওইখানের মধ্যে অনেক মশলা অ্যাড করা যায়। আমি বলতেছি না যে জিনিসগুলো খারাপ বা জিনিসগুলো ইয়া, কিন্তু এইখানের মধ্যে কিছু কিছু বিষয় আছে যেটা হচ্ছে আমরা যা দেখি তা বিশ্বাস করা ভুল। হচ্ছে না যে তা না, হচ্ছে, অবশ্যই হচ্ছে, এটার একদম ঘোর নিন্দা, প্লাস হচ্ছে আমি এটার সম্পূর্ণ বিপক্ষে। কিন্তু অ্যাকচুয়ালি আপনারা যা দেখতেছেন হয়তোবা তার থেকে বেশি ঘটতেছে, হয়তোবা কম ঘটতেছে। কিন্তু আমাদেরকে একটা যে একটা আচ্ছা ছায়া দিয়ে রাখছে, ওই ছায়ার আড়ালে যে কি হচ্ছে, এটা যারা যাচ্ছে তারাই জানে। আপনাদের মধ্যে কেউ ইয়াতে গেছেন কিনা যাই না, আহ, প্যালেস্টাইনে গেছেন কিনা যাই না, ওই যে ত্রাণ নিয়ে যে যখন মোজো টোজো এরা যখন গেল, তখন আমার এক ফ্রেন্ড গেছিল। তো ফ্রেন্ডের মুখের কথা থেকেই বুঝলাম, বুঝছেন?
মনে করেন অনেক আগে একটা ঝামেলা হয়েছিল, ওই ঝামেলার কিছু ফুটেজ স্টিল এটাকে দেখায় বিভিন্ন ডোনেশন নেওয়ার জন্য, বা বিভিন্ন নিউজ মিডিয়া ওই ফুটেজগুলোকে দেখায় শুধুমাত্র সিম্প্যাথি গেইনের জন্য। আপনি নর্মালি বাংলাদেশের একটা নিউজই আপনি যাচাই করতে পারবেন না, তাইলে এটা তো আর আপনার থেকে লক্ষ মাইল দূরের একটা নিউজ। আমরা জাস্ট একটা পাপেট, আমাদেরকে নিয়ে পুতুল নাচ দেখাইতেছে, আমাদেরকে যেভাবে নাচাচ্ছে আমরা সেভাবে নাচতেছি, এছাড়া আর কিছুই না ভাই। যাই হোক, 51 বেজে গেছে, আমার আর 7 মিনিট পর একটা ক্লাস শুরু হবে, আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদের ক্লাস রেকর্ডিংটা দিয়ে দিব। সো আপনাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই থাকলো। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো একটু থাকবেন, আল্লাহ এই হাফেজ। হ্যাঁ, ওদেরকে একটু জি। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দেওয়া যাবে? হ্যাঁ গত হ্যাঁ, দেওয়া ক্লাসে যাবে আমি দেওয়া ছিলাম যাবে না। দেওয়া যাবে, আমি দিচ্ছি দিচ্ছি, এক সেকেন্ড। আমি ভুলে গেছিলাম, থ্যাংক ইউ মনে করা দেওয়ার জন্য। মেম্বার অ্যাড মেম্বার। আচ্ছা, সবাই একটু চ্যাট বক্সে খেয়াল করেন, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হন নাই, হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটা দিয়ে দিলাম। হুম, চেক করেন। শ্রাবণ ভাই, বয়কট অনলাইন করলে হইছে কাম। জাজাকাল্লাহ খায়ের, হ্যাঁ হয়ে গেছে। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই তাহলে ভালো থাকেন, অনেক কথাবার্তা হইলো, এন্ড প্র্যাকটিস করেন ঠিকঠাক মতন, তাইলেই হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।